বাবা, আমাকে তুমি কেন মারছো? আমি কি করেছি? কেন, তুই জানিস না তুই কি করেছিস? আমাকে না বললে আমি জানবো কি করে? এত কিছু করার পরেও কেমন ভাব করছে যেন কিছুই জানে না। বাবা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। দয়া করে আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। তুই যা করেছিস তার কাছে এই কষ্ট কিছু না। বাবা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। বিশ্বাস? আর তোকে? কখনোই না। ভাইয়া, তুই তো আমাকে বিশ্বাস কর, আমি সত্যি কিছু করিনি। একটা মেয়ের জীবন নষ্ট করে আবার বলছিস কিছু করি নাই। কোন মেয়ের জীবন? মেয়েটার জীবন নষ্ট করে এখন এমন ভাব করছিস যাতে কিছুই জানিস না। ভাই, আমি সত্যিই বলছি, আমি কিচ্ছু জানি না। চুপ। তোর ওই মুখ দিয়ে আর একটা কথাও বলবি না, নইলে তোর ওই মুখ আমি ভেঙে ফেলবো। বাবা, লাগছে, ব্যথার কারণে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। লাগুক, আরো বেশি করে লাগুক। বাবা, আমি তোমার পায়ে পড়ি, বাবা দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি অনেক ব্যথা পাচ্ছি। আমার মান সম্মান জলে ডুবানোর আগে মনে ছিল না, এখন ব্যথা পাচ্ছি। ব্যথা পাচ্ছি করছিস কেন? বাবা প্লিজ, আমাকে আর কষ্ট দিও না, সত্যি আমি অনেক ব্যথা পাচ্ছি। কষ্ট কি দেখলি? এই তো মাত্র শুরু। আমার মান সম্মান আর ওই মেয়েটার জীবন নষ্ট করার আগে যখন তোর কষ্ট হয়নি, তাহলে এখনো কোনো কষ্ট হবে না। কথাটা শেষ করে বাবার ভাইয়া আমাকে আরো বেশি করে লাঠি দিয়ে মারতে লাগলো। আমার চিৎকার শুনে মা ঘর থেকে বেরিয়ে আসলো। মা, তুমি বাবাকে একটু বলো না যাতে আমাকে আর না মারে। বাবার মার আমি সহ্য করতে পারছি না, মুখ দিয়ে আমার রক্ত বেরোতে শুরু করে দিয়েছে। সাগর, তুই এটা করতে পারলি? তুই আমাদের নিজের সন্তান না হওয়া সত্ত্বেও তোকে আদর যত্ন দিয়ে বড় করেছি, তবু তুই এমন একটা কাজ কি করে করতে পারলি? বাবা আমাকে লাঠি দিয়ে মারতে মারতে বলল, নিজের সন্তানকে যতটা না আদর দিয়েছি, তার চেয়েও তোকে বেশি আদর দিয়েছি, যার ফল আজকে আমাদের পেতে হচ্ছে। আমি তোমাদের নিজেদের সন্তান না? না, তুই আমাদের সন্তান না। যদি তুই আমাদের সন্তানই হতি, তাহলে কি কোনোদিন এমন জঘন্য কাজ করতে পারতি? তাহলে আমার মা বাবা কে আর কোথায়? আমরা জানি না কি তোর মা বাবা কোথায়। তোকে তো বাবা রাস্তা থেকে কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিল। তাহলে ছোটবেলায় তুমি যখন বলতে আমাকে কুড়িয়ে পেয়েছিলে, সেই কথাই সত্যি ছিল? সত্যি না হলে কি বলতাম নাকি? বাবার ভাই আমাকে কথাগুলো একদিক দিয়ে বলছে, আরেক দিক দিয়ে মেরেই চলেছে। তোকে আমি আগে বলেছিলাম এই ছেলেকে বাড়িতে রাখার দরকার নেই। এই ছেলে একদিন তোমার মান সম্মান ডুবিয়ে ছাড়বে, দেখলে তো আমার কথা মিলে গেল। ওকে বাড়িতে এনে ভুল যখন আমি করেইছি, তখন এর শাস্তি ওকে আমিই দিব। বাবা, বাবা, ভাইয়াকে আর মেরো না, ভাইয়াকে ছেড়ে দাও। দেখো না ভাইয়ের শরীর দিয়ে কত রক্ত বের হচ্ছে। ঘরের থেকে আমার ছোট বোন নিজে দৌড়ে আমার সামনে আসে। একটা কথা বলে রাখি, বাবার ভাইয়া আমাকে বাড়ির সামনে রাস্তায় মারছে, যার কারণে অনেকে দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখছে। আমার বাবা অনেকটা রাগী মানুষ, তাই কেউ সাহস করে ফেরাতে আসছে না। নিধি, সরে যা, ওকে আমি আজকে শেষ করে দিব। ভাইয়া, ভাইয়া, তুই অন্তত ভাইয়াকে আর মারিস না। দেখ না ভাইয়ের শরীর দিয়ে কত রক্ত বের হচ্ছে। নিধি বড় ভাইয়ের কাছে গিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, নিধি, ঘরে যা। না, আমি আমার ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না, আমি আমার ভাইয়ের সাথেই থাকবো। নিধি আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলল, নিধির মা, তুমি নিধিকে এইখান থেকে নিয়ে যাও। যখন শুনলাম আমি ছোট থেকে এতদিন যাকে আমার বাবা মা ভেবে এসেছি তারা আসলে আমার বাবা মা না, তখন থেকে আমি কেমন যেন মূর্তি হয়ে বসে রয়েছি। আমার দুই চোখ শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে, আর মা আমাকে মার খেতে দেখে। আমার রক্তাক্ত শরীর দেখে আমার কাছে আসছে না, আমাকে মার খাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে না, বাবার ভাইয়াকেও থামাচ্ছে না। নিধি এখনও আমাকে জড়িয়ে ধরে আছে, আমাকে ছাড়ার কোনো নামই নেই। মা নিধিকে ধরে টানছে, তবুও নিধি আমার গলা জড়িয়ে ধরে আমার বুকের সাথে মিশে রয়েছে। নিধি আমাকে জড়িয়ে ধরে আছে দেখেও বাবার ভাই আমাকে মারা বন্ধ করেনি, তবু আমাকে মেরেই চলেছে। হঠাৎ করে নিধি বলে জোরে চিৎকার দিয়ে উঠল। হয়তো আমাকে জড়িয়ে ধরেছে, তাই হাতে একটা বাবা বা ভাইয়ার বাড়ি লেগেছে। নিধি বাড়ি খেয়ে ভেবে করে কান্না করতে শুরু করে দিল। বাড়ি লাগার সাথে সাথে নিধি আমাকে ছেড়ে দেয়, আর মা নিধিকে নিয়ে কিছুটা দূরে চলে যায়। নিধির কান্না দেখে বাবার ভাইয়া দুজনে নিধির কাছে চলে যায়, আর নিধির ব্যথা পাওয়া জায়গায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময় পর বাবা নিধির চোখে জল দেখে আমার দিকে আরও রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, তোর জন্য আমার 7 বছরের নিষ্পাপ মেয়েটাও ব্যথা পেয়েছে। তোর জন্য আমার আদুরে বোনটা ব্যথা পেয়েছে, তোকে আমি ছাড়বো না।
আমি তখনও মূর্তির মতো বসেছিলাম। শরীর দিয়ে আমার অবিরাম রক্ত বেরোচ্ছিল, তবু আমার কোনো হুঁশ নেই। আমার কানে শুধু একটা কথাই বাজছে, আর তা হলো, তুই আমাদের ছেলে না, তোকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। নিধি এ বাড়ির সবার প্রাণ। একসময় আমি এ বাড়ির প্রাণ ছিলাম, এখন কি আমি তা নিজেও জানি না। আর তাদের প্রাণ যখন ব্যথা পেয়ে কান্না করছে, তা আবার আমার কারণে। এটা দেখে বাবার ভাইয়ের রাগী দৃষ্টিতে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। বাবার ভাইয়াকে আমার দিকে এভাবে রাগী দৃষ্টিতে আসতে দেখে আমার আত্মায় যতটুকু জল ছিল তাও শুকিয়ে গেল। কারণ তারা দুজনে এই মুহূর্তে সবচেয়ে বেশি রেগে আছে। এমনিতে জীবনের সবচেয়ে বড় থাকতে একটু আগে খেয়েছি, তার উপর এখন কি হবে কে জানে। দেখতে দেখতে দুজনে আমার সামনে চলে আসলো। তোর জন্য আমার আদরে বোনটা ব্যথা পেয়েছে, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। ভাইয়া এসে নিজের সর্বশক্তিতে আমার বুকে লাথি দেয় আর আমাকে মাটিতে ফেলে দেয় আর মারতে লাগলো। ভাইয়া ভাই আমি অনেক ব্যথা পাচ্ছি, ভাইয়া আমাকে দয়া করে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সামনে হাত জোর করছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোকে এত সহজে ছাড়া যাবে না। তোর জন্য আমার মেয়ে ব্যথা পেয়েছে। আমার মেয়েটা যত ব্যথা পেয়েছে তার দ্বিগুণ ব্যথা তোকে পেতে হবে। বাবা আমাকে মারতে লাগলো। আমি শুধু চিৎকার করেই যাচ্ছি, মা তুমি বাবার ভাইয়াকে একটু বলো না আমাকে যাতে আর না মারে। আমি আস্তে আস্তে ছটফট করতে করতে মা আর নীতির দিকে যেতে লাগলাম। একবার বলছি না আমি তোর মা না, তাহলে আমাকে তুই মা বলছিস কেন? আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি তো দেখে আসছি তুমি আমার মা আর আমি তোমার ছেলে। আর আজকে হঠাৎ এক কথা আমি বিশ্বাস করব কেন যে তুমি আমার মা নও? কারণ আমি তোকে আমার কোনোদিনও ছেলে ভাবিনি, সবসময় তোকে আমি একটু বোঝা ভাবছিলাম। মা এভাবে বলো না, তোমার এইসব কথা শুনলে আমার অনেক কষ্ট হয়। বাবার ভাইয়ের মারের ফলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় তোমার এইসব কথা শুনলে। তোর কষ্টে আমার কিছু যায় আসে না, তুই কষ্ট পেতে পেতে যদি আমার সামনে মরেও যাস তাহলে আমি তোর দিকে ফিরেও তাকাবো না। বাবা আমি কি এমন অপরাধ করেছি আমি জানি না, তবুও তোমরা আমাকে মারছো, এতে আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। কিন্তু তুমি মাকে একটু বলো না এসব মিথ্যা কথাগুলো যেন না বলে। আমার পা ছাড় হতচ্ছাড়া। তোর শরীরে এই অপবিত্র রক্ত যদি আমার শরীরে লাগে তাহলে আমিও অপবিত্র হয়ে যাব। আর নিধির মা তোকে যা বলেছে তার প্রতিটা কথাই সত্য। সন্তানের শরীরে রক্ত বাবার পায়ে লাগলে বাবা অপবিত্র হয়ে যায়, কথাটা তুমি বলতে পারলে? কিসের সন্তান? তুই আমার সন্তান না, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সন্তান, যে কখনো নিজের সন্তান হয় না। তুই তা আজকে তোর ব্যবহারের প্রমাণ করে দিয়েছিস। কাকা, ওর সাথে এত কথা বলছেন কেন? মারেন ওকে, আরো বেশি করে মারেন, যাতে ও আমার সাথে যা করেছে তা জানি এই জীবনে কারোর সাথে করতে না পারে। মেয়ের কণ্ঠ শুনে আমি আস্তে আস্তে মাথা ঘুরে তার দিকে তাকাতেই আমার মনে হলো আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ এই কথাটার অন্য কেউ নয়, আমার ভালোবাসার মানুষ, যাকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সে আরোহী বলেছে। মা তুমি চিন্তা করো না, ওকে খাইয়ে পড়িয়ে আমি এতদিন যতটুক নষ্ট করেছি, ও আমি যে ভুল করেছি আজকে এমন শিক্ষা দিব যে ও আর জীবনেও অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। বাবা শেষ পর্যন্ত তুমি আমার খাবার করে দিলে। মাত্র তো তোকে খোঁটা দিয়েছি, এরপর দেখ তোকে এমন মার মারবো, এতদিন তোর পিছনে যতটুক টাকা ঢেলেছি সব সুদ সহ তুলে নিব। বাবা আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে আমাকে মেরো না। দরকার বলে তুমি এতদিন আমার পেছনে যত টাকা ঢেলেছ সব আমি পরিশোধ করে দেব। তোর নিজেরই তো কোনো ঠিকানা নেই, তাহলে টাকা শোধ করবি কি করে? এতদিন তো আমাদের ঘাড়ে বসে আমাদের উপরে বোঝা হয়েছিলি। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি আমি তোমাদের টাকা শোধ করে দেব, তবু আমাকে মেরো না। শুধু আমাদের টাকা দিলেই হবে না, তার সাথে ওই মেয়েটাকেও টাকা দিতে হবে, তাও 1-2 টাকার নয়। তোর এতদিনের ভরণ পোষণের জন্য 50 লক্ষ আর ওই মেয়েটার সাথে খারাপ কাজ করার জন্য 30 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা? বাবা তুমি কার সাথে কি কথা বলছো? ওর সামর্থ্য আছে নাকি এত টাকা জোগাড় করার? আমি মানছি এত টাকা জোগাড় করতে আমি পারবো না, কিন্তু আমি তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ তোকে আমি এইভাবেই ছেড়ে দিই, আর তুই গিয়ে আরো মেয়ের জীবন নষ্ট কর, তাই না? বাবা বিশ্বাস করো আমি কোনো মেয়ের জীবন নষ্ট করিনি। বিশ্বাস হার তোকে কখনোই না। বাবা চুপ, একদম চুপ। তোর ওই পাপি মুখ দিয়ে আর কখনোই আমাকে বাবা বলে ডাকবি না, নইলে তোর ওই মুখ আমি ভেঙে দিব। বাবা হাত দিয়ে আমার মুখের দুই পাশ চেপে ধরলো। আমি চিৎকার করছি, আমি ব্যথায় স্পষ্টভাবে চিৎকার করতে পারছি না। বাবা কিছু সময় পর আমাকে ছেড়ে দিল। তারপর বাবার ভাইয়া আবার আমাকে অবিরাম মারতে লাগলো, লাথি ঘুষি আর হাতের সামনে যা পাচ্ছে তাই দিয়ে আমাকে মারতে লাগলো।
আমি এখন শুধু অবাক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে আছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আরোহীর চোখে জল। এই জল যে আমাকে কষ্ট পেতে দেখে নয়, তা আমি আরোহীর মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছি। কারণ আরোহীর মুখে একটা অস্পষ্ট হাসি লেগে রয়েছে, যে হাসি আমাকে বারবার বলে দিচ্ছে, খুব শখ না আমাকে ভালোবাসার, বুঝ এখন কেমন লাগে। কিন্তু আমার সাথে আরোহী তেমন কোনো শত্রুতার সম্পর্ক নেই, বরং গতকাল পর্যন্ত আরোহী আমার জন্য পাগল ছিল। আমাকে নিজের মুখে বলেছিল আমাকে বিয়ে করবে আর আমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু হঠাৎ আজকে কি হলো আমি নিজেও জানি না। হঠাৎ করে নিধি চিৎকার আমার কানে আসলো। নিধি ও মাকে বলে চিৎকার করছে আর বলছে জ্বলে গেল। তাকে দেখে মা যত্ন করে নিধি পায়ে মলম লাগিয়ে দিচ্ছে, আর নিধি ব্যথায় চিৎকার করে উঠলো। নিধির চিৎকার দেখে বাবার ভাইয়া আমাকে মারা বাদ দিয়ে দৌড়ে নিধির কাছে চলে গেল। আমি ব্যথার শরীর নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। শরীর থেকে অনেক বেশি রক্ত পড়ে গিয়েছে। খুব কষ্টে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিধির কাছে চলে গেলাম, কারণ আমার আদরের বোনকে ব্যথায় চিৎকার করতে আমি দেখতে পাচ্ছিলাম না। আমাকে নিধির কাছে দেখে ভাইয়া বলল, তুই আবার আমার বোনের কাছে এগিয়ে এসেছিস? ভাইয়া ও তো আমারও বোন, তাই না? না, নিধি শুধু আমার বোন, ও তোর কেউ না। ভাই এভাবে বলো না, আমাকে একবার নিধির কাছে যেতে দাও। দেখো না পিছিটা কেমন ব্যথায় ছটফট করছে। বোন তুই কান্না করিস না, মলমটা লাগিয়ে নে, দেখবি সব ব্যথা চলে যাবে। 2 হাতে নিধির চোখের জল মুছে দিলাম। ভাইয়া, তোমার শরীর ব্যথা করছে না? ওরা শুধু শুধু তোমাকে মারলো। না রে পাগলি, আমার শরীর ব্যথা করছে না। তোকে কষ্ট পেতে দেখে আমার শরীরের ব্যথা চলে গেছে। তাহলে এই রক্ত? এগুলো কিছু না। কথাটা শেষ করার সাথে সাথেই কে একজন আমার পা হাত ধরে টানতে লাগলো। আমি মাথা ঘুরে তাকিয়ে দেখি বাবা আমাকে টানছে। বাবা আমাকে মাটির সাথে ঘষতে ঘষতে রাস্তায় নিয়ে আসলো। তোর অনেক শখ আমার মেয়ের শরীরে হাত দেওয়ার, তাই না? তাহলে দেখ এইবার কেমন লাগে। কথাটা বলে বাবা এমন কিছু একটা করলো, যার ফলে আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। বাবা আমাকে রাস্তায় নিয়ে যাওয়ার পর আমার বা হাত রাস্তায় ফেলে আমার হাতের সামনে বসে একটা ইট দিয়ে হাতের মধ্যে বাড়ি দিল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। বাড়ি দেওয়ার সাথে সাথে হাত থেকে রক্ত মাটিতে পড়তে লাগলো, তার সাথে ইটের টুকরোটাও রক্তে মেখে গেল। অন্যদিকে আমি অজ্ঞান হওয়ার পরে বাবা বলতে লাগলো, তুই তোর ওই হাতগুলো দিয়ে আমার মান সম্মান নষ্ট করেছিস, মেয়েটির ইজ্জত নষ্ট করেছিস। তার উপর আমার আদরের মেয়ের চোখে তোর জন্য জল এসেছে। আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছি। তারপর তোর কত বড় সাহস, আমার সামনে তুই তোর এই পাপে হাত দিয়ে ওর চোখের জল মুছিয়ে দিস। আমি নিশ্চুপ। আজকে আমি তোর এই পাপি 2 হাত চিরতরের জন্য নষ্ট করে দিব। এরপর থেকে হাত দিয়ে না পারবি কোনোদিন কারোর মান সম্মান নষ্ট করতে, আর না পারবি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে। এই বলে আমার ডান হাত রাস্তায় ফেলে সেই রক্তাক্ত ইট দিয়েই আবার আমার হাতে বাড়ি মারার জন্য ওঠায়। ঠিক তখনই নিধি বাবা বলে এক চিৎকার দিয়ে চুপচাপ হয়ে যায়। বাবা নিধির চিৎকার শুনে আমাকে রাস্তায় রেখে দৌড়ে নিধির কাছে চলে যায়। মা, কি হয়েছে তোর? কথা বল মা। নিধি নিশ্চুপ। এই নিধি, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? নিধি তখনও নিশ্চুপ। নিধি, আমার লক্ষ্মী বোন আমার, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? নিধি তখনও নিশ্চুপ, কারণ নিধি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। অগো, নিধি কথা বলছে না কেন? কি হলো আমার মেয়েটার? মা শান্ত হও, আমার মনে হয় নিধি অতিরিক্ত কান্না করার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। তুই নিধিকে ঘরে নিয়ে যা, আর তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আন। আর তুমি কোথায় যাবে? যার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা হলো, তাকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে বাবা আগে ঘরের ভিতর থেকে একটা শাবল নিয়ে আসে। তারপর আগে দৃষ্টিতে আমার দিকে আসতে লাগলো। কিছু সময়ের মধ্যেই বাবা আমার সামনে চলে আসলো। মা আর ভাইয়ের সামন দিয়ে বাবা যে শাবল নিয়ে আমাকে মারতে আসলো, তারা দেখে বাবাকে একটু আটকালো না। তারা জানে বাবা রাগ কত বেশি। এখন যদি কেউ বাবাকে না আটকায় তাহলে নির্ঘাত বাবা আমাকে মেরে ফেলবে। তারা এই কথাটা জেনে বাবাকে আটকালো না, বরং তারা বাবাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে নিধিকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বাবা আমার পাশে এসে দাঁড়িয়ে যেই শাবলটা উঁচু করে আমার বুকের ভিতর ঢুকিয়ে দেবে, ঠিক তখনই 4 জন ছেলে দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরে। এই 4 জন আর কেউ নয়, বরং আমার বন্ধুরা। ওদের সবার চোখে জল। ওরা বাবার পা ধরে কান্নার সুরে বলতে লাগলো, কাকা, সাগরকে আর মারিয়েন না, এবার অন্তত ওকে ছেড়ে দিন। হ্যাঁ কাকা, সাগরকে দয়া করে ছেড়ে দিন। এই শাবলটা যদি ওর পেটে ঢুকিয়ে দেন তাহলে ও মারা যাবে। দয়া করে আমাদের বন্ধুকে মারবেন না। জানি না আপনি ওকে কোন অপরাধের জন্য শাস্তি দিয়েছেন, কিন্তু এ পর্যন্ত ওকে যা শাস্তি দিয়েছেন তাই অনেক। দয়া করে ওকে আর শাস্তি দিয়েন না। ঠিক আছে, তোদের কথাই আমি এইবারের মতো ওকে
ওর প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু এরপর যদি ও কোনোদিন আমার সামনে আসে তাহলে সেদিন আমি ওকে মেরেই ফেলবো। তাই ওকে বলে দিস, ও জানি আর জীবনেও আমার বাড়িতে না আসে, আর আমার পরিচয় জানি কোথাও ব্যবহার না করে, কারণ আজকে থেকে ও আমার কাছে মৃত। আচ্ছা, বলে দিব। বাবার রাগ নিয়ন্ত্রণ করে ঘরের দিকে চলে গেল। জয়, এইবার কি করবি? কি করব মানে? আগে তুই ওকে ধর, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চল। ওরা ধরাধরি করে আমাকে রাস্তা থেকে উঠিয়ে পাজা কোলে করে নিয়ে একটা গাড়ির কাছে যেতে লাগলো। তখনই আরোহী আস্তে আস্তে হেঁটে ওদের সামনে চলে গেল আর বলতে লাগলো, ওকে আর হাসপাতালে ভর্তি করিয়ে লাভ নেই। এতক্ষণ যে মার খেয়েছে তাতেও যদি কোনোভাবে বেঁচেও যায় তাহলে একটা মৃত লাশ হয়ে বেঁচে থাকবে। আরোহী হাত দিয়ে নিজের চোখের জল সরিয়েই, আরোহী, তুমি এই কথা বলতে পারলে? আরোহী, তুমি না সাগরকে ভালোবাসতে? ভালোবাসার মানুষের সম্পর্কে এইসব কথা বলতে তোমার মুখে একটু বাঁধলো না? কিসের ভালোবাসা? ওর মতো এতিম ছোট লোক ছেলেকে এই আরোহী ভালোবাসবে? তোরা ভাবলি কি করে? ওকে দেখলেই আমার বমি চলে আসে, আর তোরা বলছিস আমি ওকে ভালোবাসবো? চুপ, একদম চুপ। অনেক হয়েছে। আমি তোর কথার ভাব দেখেই বুঝতে পেরেছি তোর জন্যই আজকে আমাদের বন্ধুর এই অবস্থা। এরপর যদি আমাদের বন্ধুর সম্পর্কে একটা বাজে কথাও বলিস তাহলে আমি তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। জয়, আমার সাথে লাগতে আসিস না। আমার সাথে লাগতে আসার ফলে তোর বন্ধুর কি অবস্থা করেছিলাম তা তো নিজের চোখেই দেখতে পেলি। এরপরেও যদি আমার সাথে লাগতে আসিস তাহলে তোরও ঠিক একই অবস্থা করব। দেখ আরোহী, এমনিতেই আমার বন্ধুকে মার খাইয়েছিস, তাই আমার মাথা গরম আছে। আমার মাথা এর চেয়ে বেশি গরম করিস না, তাহলে তোকে এখানেই মেরে রেখে দেব। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। কে কাকে মারে তার সময়েই বলে দিবে। আরোহী মুখ ভেঙে চলে গেল। তারপর জয়, শ্যাম, রাজু আর রিয়াদ ধরাধরি করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখা মাত্র আমাকে আইসিইউতে নিয়ে যেতে বলল, আর ওদের চারজনকে বলল, রোগীর অবস্থা দেখে আমার ভালো মনে হচ্ছে না। রোগীর শরীর দেখেই মনে হচ্ছে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। আর কি ডাক্তার? আর অপারেশন করার জন্য টাকা তৈরি রাখেন, কারণ রোগীর অপারেশন করার প্রয়োজন হতে পারে। অপারেশন করতে কত টাকার মতো লাগবে? এই ধরুন 3 থেকে 4 লক্ষ টাকা। এত টাকা? হ্যাঁ, আমি এখন রোগীর কাছে যাই, আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তার সাথে টাকারও। আচ্ছা। তারপর ডাক্তার চলে গেল। টাকার পরিমাণ শুনে ওরা চারজনই মাথায় হাত, কারণ এই মুহূর্তে রক্তের জোগাড় করতে পারলেও ওরা এতগুলো টাকার জোগাড় করবে কি করে? জয়, সাগরের রক্তের গ্রুপ আমরা জানি, রক্তের ব্যবস্থা করতে পারবো, কিন্তু এতগুলো টাকা কিভাবে যোগ করব? তোরা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা কর, আমি টাকা নিয়ে আসি। তুই কোথা থেকে এত টাকা আনবি? বাবার কাছে গিয়ে চাইবো। তোর বাবা এতগুলো টাকা দিবে? দেখি দেয় কিনা, এছাড়া তো আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। তোরা তাড়াতাড়ি রক্ত জোগাড় করতে যা। আচ্ছা। রিয়াদ, তুই হাসপাতালে থাক, আমরা রক্ত জোগাড় করতে যাচ্ছি। ডক্টরের কোনো কিছু যদি প্রয়োজন পড়ে তাহলে এনে দিস। আচ্ছা। রিয়াদ হাসপাতাল থেকে গেল আর বাকি 3 জন বেরিয়ে পড়ল। চলুন এই ভাগে আমি আপনাদের আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার নাম সাগর। কিছু সময় আগে পর্যন্ত আমার নামের পেছনে দিয়েছিল, কিন্তু কিছু সময় আগে বাবা আমাকে তার বংশের পরিচয় ব্যবহার করতে না করেছে, তাই এখন থেকে আমার নাম শুধু সাগর। আমার বাবা ভুলে গেছে আমি তাকে এতিম। এতদিন আমাকে যে বড় করেছে, মানে আমার পালিত বাবা সেই গ্রামের চেয়ারম্যান। তাকে এলাকার সবাই 2টা কারণে চেনে। 1, চেয়ারম্যান হওয়ার কারণে, আর 2, তার রাগের কারণে। তার মতো রাগী ব্যক্তি আমাদের এলাকায় আর একটাও নেই। তাই হয়তো বাবা যখন আমাকে রাস্তায় ফেলে মারছিল তখন কেউ সাহস করে এগিয়ে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করেনি। আমার বাবার মতো আমার বড় ভাই শুভ, ও অনেকটা রাগী। আমার ভাই আমাকে আজকে প্রথম মারল না, কিন্তু বাবা আজকে প্রথম আমার গায়ে হাত তুলল। কিন্তু কেন হাত তুলল তার কারণ আমি এখনও জানি না। যে 4 জন আমাকে হাসপাতালে নিয়ে আসলো ওরা আমার বন্ধু। আমি আর আমার বন্ধুরা এবার উচ্চ মাধ্যমিক 2য় বর্ষে পড়ি। ছোট থেকে আমরা একই সাথে বড় হয়েছি, তাই ওরা জানে আমি কত কষ্ট এবং অত্যাচার সহ্য করে বড় হয়েছি। আমাদের বন্ধুদের মধ্যে আমার আর জয়ের পরিবার একটু বড় লোক। জয় তার মা বাবার একমাত্র সন্তান, তাই ছোটবেলা থেকে টাকা খরচ করতে করতে বড় হয়েছে, যার ফলে জয় বড় হওয়ার সাথে সাথে টাকা খরচ করার একটা বদ অভ্যাস হয়ে গেছে। আর তাই এখন জয়ের মা বাবা জয়ের হাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
তাই হাসপাতালে যখন রাজু টাকার কথা বলেছিল, জয় মন খারাপ করে কথাটা বলেছিল। আমি এতদিন গ্রামে ছিলাম না। আমি আর আমার বন্ধুরা ঢাকা জয়ের মামা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর আজকে গ্রামে ফিরেছি। গাড়ি থেকে নেমে সবাই যার যার বাড়িতে চলে গেল, আর আমি আমার বাড়িতে চলে আসলাম। কিন্তু যখন আমি বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করব, তখনই বাবা ধাক্কা দিয়ে আমাকে বাড়ির বাইরে বের করে মারতে থাকে। আর তারপর কি হলো তা তো আপনারা দেখলেনই। এদিকে দেখতে দেখতে জয় তার বাড়িতে চলে গেল। ভাগ্যক্রমে জয়ের বাবা আজকে অফিসে যায়নি, তাই জয় বাড়িতে গিয়ে তার মা বাবাকে ড্রয়িং রুমে পেয়ে গেল। বাবা, কি হয়েছে? জয়ের বাবা নিচের দিকে তাকিয়ে বই পড়ছে। আমার কিছু টাকা লাগবে। জানি তো আপনার টাকা লাগলেই তো বাবার কথা মনে পড়ে, তা না হলে তো আপনার বাবার সাথে কথা বলা প্রয়োজন পড়ে না। সে নিশ্চুপ। কত টাকা লাগবে? 4 লক্ষ টাকা। কি এতগুলো টাকা? হ্যাঁ। এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? সাগরের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর চিকিৎসা করতে হবে। ফাজলামি করিস আমার সাথে? সাগরের অপারেশন করাতে হবে, তার জন্য আমার কাছ থেকে টাকা নিবে কেন? সাগরের অপারেশন তো ওর বাবার করাতে পারে। সত্যি করে বল, টাকাগুলো নিয়ে কি করবি? বাবা, আমি সত্যি বলছি, সাগরের অপারেশন করানোর জন্যই টাকাগুলো নিব। দেখো, তুমি নিজের দিকে তাকিয়ে একটু দেখো। মিথ্যা কথা বলে টাকা নিতে নিতে আজকে এই পর্যায়ে চলে এসেছে যে নিজের বন্ধুর অ্যাক্সিডেন্টের মিথ্যা কথা বলে টাকা নিতে চাচ্ছে। বাবা, তুই মিথ্যা কথা বলছিস কেন? তোর যদি টাকা লাগে তাহলে সত্যি কথা বলেই তো নিতে পারিস। আমাদের এত টাকা সব তো তোর জন্যই। সত্যিটা কি বলবো না বাবা? এত টাকা নিয়ে কি করবি বলে দে না বাবা। টাকা দিয়ে হয়তো নেশা টেশা করবে, মুখ লজ্জায় বলতে পারছে না। আমাকে দেখে কি তোমার মনে হয় আমি নেশা করার জন্য তোমার কাছে টাকা চাচ্ছি? তোকে নতুন করে দেখার মতো কিছু নেই, তুই এখন যেতে পারিস। তোকে অপচয় করার জন্য আমি আর একটা টাকাও দিব না। কথাটা বলে জয়ের বাবা বই রেখে নিজের রুমের দিকে চলে যেতে লাগলো। জয়ের কিছু না ভেবে দৌড়ে তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা, আমি সত্যি বলছি, আমি সাগরের অপারেশন করার জন্যই টাকা চাচ্ছি। কিছু সময় আগে সাগরের বাবা আর ভাই সাগরকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়েছিল। অনেক কষ্ট করে ওনাদের হাত থেকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে এসেছি, আর এখন ডাক্তার বলেছে ওর অপারেশন করতে হবে, তার জন্য 4 লক্ষ টাকা লাগবে। তখনও নিশ্চুপ। তুমি দয়া করে আমাকে টাকাগুলো দাও, না হলে আমি সাগরকে বাঁচাতে পারবো না। তুমি তো জানো আমি সাগরকে নিজের ভাইয়ের মতো দেখি। যদি সামান্য কিছু টাকার জন্য আমি ওকে বাঁচাতে না পারি, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আর জীবনও তোমার কাছ থেকে একটা টাকাও চাইব না। তোকে আমি টাকা দিতাম, সে তুই যে কারণে হোক না কেন, কিন্তু এখন আর তোকে একটা টাকাও দিব না। সে নিশ্চুপ। কারণ তুই আমাকে মিথ্যা কথা বলে টাকা চাচ্ছিস। এর আগে অনেকবার আমাকে অনেক কিছু নিয়ে মিথ্যা কথা বলে টাকা নিয়েছিস, আমি কিছু বলিনি। কিন্তু এইবার তুই শেষ পর্যায়ে নিজের বন্ধুকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলে টাকা নিতে চাস। তার কোনো কথাই নেই। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তুই আমার ছেলে। তোর যদি এতই টাকা প্রয়োজন হয় তাহলে আয় করে দেখ। টাকা আয় করা কত কষ্টে, সারা জীবন তো টাকা ভেঙেই গেলি। যেই দিন আয় করতে শিখবি সেই দিন বুঝবি টাকার মূল্য। বাবা, আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যা বলছি না। আমি জানি তুই আমাকে মিথ্যা কথা বলছিস কিনা। তুই কোথায় মিথ্যা কথা বলছিস জানিস? সাগরের বাবা আর ভাই ওকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল। সাগরকে ওর বাবা কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি। এই জায়গায় তুই ভুল করেছিস। বাবা, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। মা, ও মা, তুমি একটু বাবাকে বলো না আমাকে টাকাগুলো দিতে। এই শেষবার, আমি আর জীবনও বাবার কাছ থেকে টাকা চাইবো না। প্লিজ মা, বলো না বাবা, না হলে আমি সাগরকে বাঁচাতে পারবো না। একটু বলো না। শুনছো? আমি কিছু শুনতে চাই না। তুমি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। কিন্তু? কোনো কিন্তু না, যা বলছি তা করো। জয় বুঝতে পেরেছে তার বাবাকে আর বলে লাভ নেই, কারণ জয় এর আগে বহুবার তার বাবাকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছে, যার ফলে তার বাবা এখন তার উপর আর বিশ্বাসই করে না, আর টাকাগুলো দিলও না। তাই জয় মাথা নিচু করে নিজের বাইক নিয়ে হাসপাতালের দিকে চলে গেল। অন্যদিকে রাজু আর সিয়াম বিভিন্ন জায়গায় ঘুরে অনেক কষ্টে রক্তের ব্যবস্থা করে হাসপাতালে গিয়ে তাড়াতাড়ি নার্সের কাছে রক্তের ব্যাগ দিয়ে দিল।
রিয়াদ, বিজয় এসেছে। না রে, ও, আমার মনে হয় না জয় টাকার ব্যবস্থা করতে পারবে। তোর হঠাৎ এমন মনে হলো কেন? জয় ওর বাবাকে অনেকবার মিথ্যা কথা বলে টাকা নিয়ে এনেছে। কতবার যে অ্যাক্সিডেন্টের নাম করে টাকা এনেছে তার হিসেব নেই। তাই আমার মনে হয় না টাকা আনতে পারবে। তুই অবশ্য ভুল কিছু বলিস নেই। ওই দেখ, জয় আসছে। জয় মাথা নিচু করেই হাসপাতালে ঢুকতে লাগলো। তখন রিয়াদকে দেখে ফেলে। ওরা দৌড়ে জয়ের কাছে চলে গেল। জয়, টাকার ব্যবস্থা করতে পেরেছিস? জয় নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রয়েছে। কিরে জয়, বল, টাকার ব্যবস্থা করতে পেরেছিস? রিয়াদ হালকা ধাক্কা দিল। জয় মাথা উঁচু করে তাকালো। তখন ওরা জয়ের চোখে জল দেখতে পেল। কিরে জয়, কান্না করছিস কেন? আমি টাকা জোগাড় করতে পারলাম না রে। জানিস, বাবাকে অনেক বললাম টাকা দিতে, বাবার পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু বাবা টাকাগুলো দিল না। নিশ্চুপ হয়ে আছে। ওরাও কান্না করে দিয়েছে। শুধু বাবার না, মায়েরও পায়ে ধরেছি, তবুও টাকা আনতে পারলাম না রে। আজকে আমি আমার ভুলের জন্য আমার প্রাণের বন্ধুকে হারালাম। আমি যদি আগে কখনো মিথ্যা কথা বলে বাবার কাছ থেকে টাকা না আনতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সাগর বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। চিৎকার করে নিচে বসে কান্না করতে লাগলো। জয়, শান্ত হ, দেখবি ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ জয়, শান্ত হ। আইসিইউ রোগীর সাথে কে এসেছে? আমরা। কেন, কি হয়েছে? রোগীর অবস্থা বেশি ভালো না। এখনই অপারেশন না করালে রোগীকে বাঁচানো সম্ভব না। তাই আপনারা তাড়াতাড়ি কাউন্সিলে টাকা জমা করে দিন। ওরা দৌড়ে নার্সের কাছে গিয়েই নার্স চলে গেল। জয়, রিয়াদ, রাজু আর সিয়াম মাথায় হাত দিয়ে বসে কান্না করতে লাগলো। কারণ ওদের কাছে টাকা নেই, আর টাকা জোগাড় করার কোনো পথ ওদের কাছে খোলা নেই। ওদের চোখের সামনে এখন শুধু অন্ধকার। সবাই এখানে বসে কান্না করতে লাগলো। কিছু সময় চোখের জল ফেলানোর পর রাজু বলল, জয়, আমরা কি তাহলে সাগরকে বাঁচাতে পারবো না? জয় নিশ্চুপ, শুধু কান্না করেই যাচ্ছে। তাহলে কি শেষ পর্যন্ত সাগরকে চোখের সামনে মরে যেতে দেখবো, আর আমরা হাতের উপর হাত রেখে শুধু তাকিয়ে দেখেই যাব? তাছাড়া আমাদের আর করার কি বা আছে? আমরা এতটাই অসহায় যে নিজের বন্ধুকে কিছু টাকার অভাবে মরে যেতে দেখতে হচ্ছে। না, সাগরকে আমি মরে যেতে দিব না। যেভাবেই হোক সাগরকে আমি বাঁচাবই। তুই এতগুলো টাকা কিভাবে জোগাড় করবি? সেই চিন্তা তুই করিস না। তুই শুধু ডক্টরকে গিয়ে বল অপারেশন শুরু করতে, আমি টাকা নিয়ে আসছি। জয় বসা থেকে দাঁড়িয়ে হাসপাতালের বাহির দিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিল। তখনই রাজু জয়কে ডাক দিল। জয়, কিছু বলবি? হ্যাঁ। কি? যাই করিস না কেন, অসৎ পথে টাকাগুলো আনিস না। সাগর যদি বেঁচে উঠে জানতে পারে তুই অসৎ পথে টাকা এনে ওর জীবন বাঁচিয়েছিস, তাহলে ও কিন্তু নিজের জীবন শেষ করে দিবে। তুই তো জানিস ও কেমন। জানি রে, তুই চিন্তা করিস না। অসৎ পথে টাকা আনবো না। আমি এখন চলি রে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। জয়ের কথা না বলে তাড়াতাড়ি বাইরে চলে গেল। বাইরে গিয়ে চোখ মুছে বাইক চালু করে এলাকার এদিক ওদিক বাইক নিয়ে ঘুরতে লাগলো। জয় বাইক চালিয়ে ঘুরছে বললে ভুল হবে, কারণ জয় বাইক চালিয়ে রাস্তার এদিক ওদিক এক একজনকে খুঁজছে। জয় বাইক নিয়ে চায়ের দোকানের কাছে আসতেই সেই মানুষটিকে দেখতে পেল। তাই জয় তাড়াতাড়ি বাইক থামিয়ে তার কাছে চলে গেল। ভাই। জয় লোকটির উদ্দেশ্যে করেই বলল। লোকটি জয়ের থেকে বয়সে অনেকটা বড়। আরে যান, আজকে এই সময় এদিকে কি মনে করে? আপনি না বলেছিলেন আমার বাইকের মতো একটা বাইক নেবেন? হ্যাঁ। বাইক কি কিনে ফেলেছেন? তোমার বাইকের মতো বাইকের দাম প্রায় 30 লক্ষ টাকা। আমার কাছে এখন অতগুলো টাকা নেই, তাই ভাবছি কিছুদিন পরে কিনবো। আমি আমার বাইকটা বিক্রি করে ফেলবো, আপনি কি কিনবেন? কত দাম? 4 লক্ষ টাকা। জান, তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? 30 লক্ষ টাকার বাইক কেউ 4 লক্ষ টাকায় বিক্রি করে? কেউ না করলেও আমি করব। এখন বলেন আপনি কিনবেন কিনা। আপনি না নিলে আমাকে আবার অন্য কাউকে খুঁজতে হবে। কিনবো, কিন্তু হঠাৎ এত টাকা দামের বাইক এত কম দামে বিক্রি করে দিচ্ছ কেন? আমার এখনই 4 লক্ষ টাকার প্রয়োজন। বাবার কাছে চেয়েছি, কিন্তু বাবা দেয়নি, তাই সিদ্ধান্ত নিয়েছি বাইক বিক্রি করে দিব। কিছু না মনে করলে বলবে কি এত টাকা তোমার এই মুহূর্তে কেন প্রয়োজন? সাগরের অপারেশন করতে হবে, তাই টাকাগুলো প্রয়োজন। সাগরের যদি অপারেশন না করতে পারি, তাহলে টাকার অভাবে সাগর মারা যাবে, আর আমি চাই না আমি থাকতে আমার বন্ধু টাকার অভাবে মারা যাক। আচ্ছা, কিন্তু আমার টাকাগুলো তো বাড়িতে। তাহলে চলুন আপনার বাড়িতে যাই। সেখান থেকে টাকা নিয়ে যত দ্রুত সম্ভব আমাকে হাসপাতালে যেতে হবে।
আচ্ছা ঠিক আছে, চলো। ছেলেটাকে নিয়ে জয় তার বাড়িতে চলে গেল। আপনি ভিতরে থেকে টাকা নিয়ে আসুন, আমি এখানেই আপনার অপেক্ষা করছি। আচ্ছা। ছেলেটি বাড়ির ভিতরে যাওয়ার পর জয় শেষবারের মতো নিজের বাইকটা ভালো মতো দেখতে লাগলো। এই বাইকটা জয় তার বাবার সাথে গিয়ে কিনেছিল। বাইক কেনার পর জয় বাইকের যত্ন নিয়েছে, এতটা যত্ন জয় কখনো নিজেরও নেয়নি। জয় যেখানে যেত সবসময় বাইক সাথে নিয়ে যেত। একজন বাবা তার সন্তানকে যেভাবে আদর করে, ঠিক জয়ও তেমনি তার বাইককে আদর করত। কিন্তু আজকে আমার জন্য জয় তার প্রিয় শখের বাইকটি বিক্রি করতে হচ্ছে। জয় বাইকটাকে নিয়ে পুরনো স্মৃতি মনে করতে করতে চোখের কোণে তার জল এসে যায়। কিছু সময়ের মধ্যেই ছেলেটি টাকা নিয়ে বাড়ির বাইরে চলে আসলো। জয়। হ্যাঁ বলুন। জয় দ্রুত হাত দিয়ে চোখের জল মুছে নেয়, যাতে ছেলেটি জয়ের চোখের জল না দেখে। তবুও ছেলেটি জয়ের চোখের জল দেখে ফেলেছে। এই নাও 4 লাখ টাকা। ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। উপকার আমি কোথায় করলাম? উপকার তো তুমি তোমার বন্ধুর করেছো। আচ্ছা আমি এখন আসি, আর এই নিন বাইকের চাবি। চাবিটা তুমি তোমার কাছে রেখে দাও। কেন? কারণ আমি তোমার বাইক নিব না। তাহলে এতগুলো টাকা আমাকে দিলেন কেন? সাগরের চিকিৎসার জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, আমি জানি তোমার বাইক তুমি কতটা ভালোবাসো। এত ভালোবাসার পরেও যদি তুমি তোমার বন্ধুর জন্য নিজের প্রিয় বাইক বিক্রি করে দিতে চাও, তাহলে আমি এই সামান্য টাকা দিতে পারবো না কেন? তবুও। আরে রিয়া, তুমি তো অনেক বেশি কথা বলো। আমি কি তোমাকে টাকাগুলো এমনিতেই দিচ্ছি নাকি? আমি তো তোমাকে ধার দিচ্ছি, পরে না হয় আবার ফিরিয়ে দিও। ধন্যবাদ ভাই, আপনার উপকার আমি কখনো ভুলবো না। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি হাসপাতালে যাও আর সাগরের চিকিৎসা করাও। আচ্ছা। জয় তাড়াতাড়ি বাইক উঠে হাসপাতালে এসে টাকা জমা দিয়ে দেয়, আর চিকিৎসাও শুরু হয়। অন্যদিকে জয়দের বাড়িতে জয় বের হওয়ার পর জয়ের মা জয়ের বাবাকে বলে, এই শুনছো, আমার মনে হয় জয় সত্যি কথা বলছিল। আমি জানি জয় মিথ্যা কথা বলে অনেক টাকা নিয়েছে, কিন্তু এইবার জয়ের কান্নায় কেমন জানি একটা কষ্ট ছিল। তাছাড়া তুমি হয়তো খেয়াল করো নাই, জয়ের শার্টে রক্ত লেগেছিল। সাগরের বাবা নিজের সন্তানের চেয়ে নিজের সম্মানকে বেশি ভালোবাসে, আর কিছুদিন ধরে এলাকায় সাগরকে নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে তার ফলে ওনার সম্মানে আঘাত লেগেছে, আর তার ফলে হয়তো আজকে উনি সাগরকে মেরেছে। কোথায় যাচ্ছ? কেন? আমিও যাব তোমার সাথে। তিনি নিশ্চুপ। জয়ের বাবা আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বাড়ির বাইরের দিকে যেতে লাগলো। ওনারা গাড়ি নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। এদিকে হাসপাতালে জয় টাকা জমা দেওয়ার পরে সবাই আইসিইউ রুমের সামনে বসে রইল, সবার চোখে জল। জয়। হ্যাঁ বল। এত টাকা কিভাবে পেলি? বাইক বিক্রি করতে গিয়েছিলাম, সেখান থেকে পেয়েছি। তোর প্রিয় বাইকটা বিক্রি করে দিয়েছিস? বন্ধুর প্রাণে চেয়ে এইসব বাইক কিছুই না। হ্যাঁ রিয়াদ, তুই ঠিক বলছিস। সিএম আর রাজু দৌড়ে গিয়ে জয় আর রিয়াদকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর জয় অনুভব করলো তার মাথার চুলে কেউ হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে। জয় এদের ছেড়ে মাথা উঁচু করে সামনে তাকে অবাক হয়ে যায়, কারণ তার মাথায় তার বাবা হাত বুলিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, তার চোখের কোণে জল, আর তার পাশে জয়ের মায়ের শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছছে। বাবা, তুমি কান্না করছো কেন? ঠিক আছে, তোর কাছে আর ক্ষমা চাইবো না। আর হ্যাঁ, তুই চিন্তা করিস না, কালকেই আমি তোকে নতুন বাইক কিনে দিব। কি? তাহলে টাকা পেলি কোথায়? তাহলে কালকে আমার কাছ থেকে টাকা নিয়ে ধার শোধ করে দিস। সে না হয় হলো, কিন্তু সাগরের অবস্থা এখন কেমন? আচ্ছা রাখবো, তোরা দুইজনে তারপর ভাইয়ের মতো থাকবে। রাজু, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? সাগরের সাথে ওর বাবা হঠাৎ এমন অবস্থা কেন করলো তা জেনে আমাকে জানা। আচ্ছা। যদি কোনোভাবে এর সাথে আরোহীর সম্পর্ক থাকে তাহলে ওকে আমি ছাড়বো না। তুই চিন্তা করিস না, আমি খবর নিয়ে তোকে জানাবো। আচ্ছা। তারপর সবাই যার যার মতো অপারেশন রুমের সামনে অপেক্ষা করতে লাগলো। প্রায় ঘন্টাখানেক পর ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলো, আর সবাইকে বললো অপারেশন ভালো মতোই হয়েছে, আর রোগীকে সাধারণ রুমে দেওয়া হয়েছে। কিন্তু রোগীর জ্ঞান ফিরতে দেরি হতে পারে, কারণ রোগীর শরীরে যে আঘাত পেয়েছে তার চেয়ে বেশি মানসিক আঘাত পেয়েছে। এসব বলে ডক্টর চলে গেল। আমাকে সাধারণ রুমে দেওয়া হলো। একে একে সবাই আমাকে দেখলো। সেদিনের আমার জ্ঞান ফেরেনি। রাতে জয় সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার সাথে শুধু জয়ই ছিল। পরদিন সকাল হতে না হতে রিয়াদ, রাজু আর সিএম দৌড়ে হাসপাতালে এসে আমার রুমে চলে আসলো। কিরে, দৌড়ে আসছিস কেন?
আমরা এতদিন এলাকায় না থাকায় এলাকায় অনেক কিছু হয়ে গেছে রে। কি হয়েছে? কালকে সাগরকে ওর বাবা কেন মেরেছে তা জানতে পেরেছি। কেন মেরেছিল? তারপর রাজু জয়কে যা বলল তা শুনে জয়ের মাথায় রাগ উঠে গেল, আর সাথে সাথেই একজনকে মারার জন্য রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। কাকা সাগরকে একটা ভিডিওর জন্য মেরেছে। কি রকম ভিডিও? খারাপ ভিডিও। ওই ভিডিওর সাথে সাগরের কি সম্পর্ক? ভিডিওটা নাকি সাগর বানিয়েছে। কি বলছিস একটু পরিষ্কার করে বলতো, আমি না হলে কিছু বুঝতে পারছি না। শুন তাহলে সম্পূর্ণ শুরু থেকেই বলছি। হ্যাঁ বল। আমরা তোর মামা বাড়িতে যাওয়ার আগে আরোহীদের বাড়িতে চোর ঢুকছিল, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। চোরটা সেদিন কিছু চুরি করে নেই, আর আরোহীর বাবার চোরটার মুখ বাদে সব দেখে ফেলেছিল, তোর মনে আছে? হ্যাঁ, তার ফলেই তো এলাকায় কিছুদিন এই নিয়ে সব জায়গায় কথা হওয়া শুরু হয়ে গেল। চোরটা কে ছিল জানিস? কে? সাগর। কি তুই পাগল হয়ে গেছিস নাকি? সাগর চোর হবে কেন? আমরা তোর মামা বাড়িতে যাওয়ার পরের দিন আরোহী আর আরোহীর মা বাবা এলাকার কিছু মানুষকে নিয়ে সাগরদের বাড়িতে যায়। কেন? সাগরের নামে বিচার দিতে। কি বিচার? সেই দিন রাতে নাকি সাগর আরোহীদের ঘরে গিয়ে লুকিয়েছিল, আর আরোহী যখন রাতে গোসল করে নিজের রুমে আসছিল তখন নাকি সাগর সেই সব ভিডিও করে নিয়েছে। আর এখন কি? এখন নাকি সাগর আরোহীকে ব্ল্যাকমেল করেছে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে। যদি আরোহী রাজি না হয় তাহলে নাকি সাগর বলেছে ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে। তুই কি পাগল হয়ে গেছিস? সাগর এসব আরোহীকে বলবে বা করবে কেন? সাগর যে আরোহীকে ভালোবাসে তা তো এলাকার কম বেশি সবাই জানে, আর ওদের দুই পরিবারেও তো এই কথা জানে। এখানেই তো সমস্যা হয়েছে। আরোহী বলেছে সাগর ওকে খারাপ প্রস্তাব দেওয়াতে আরোহী রাগ করে সাগরের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর তাই সাগর আরোহীর রুমে ঢুকে এইসব ভিডিও বানিয়ে আরোহীকে ব্ল্যাকমেল করে। তারপর আরোহী আর উপায় না পেয়ে সাগরের সাথে সম্পর্ক করে, আর তারও ভিডিও নাকি সাগর কোনোভাবে বানিয়ে ফেলে। আর এখন ওই দুই ভিডিওর ভয় দেখিয়ে সাগর আরোহীর কাছে টাকা দাবি করেছে। টাকা না দিলে নাকি সাগর ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে, আর টাকা সাগরকে তোর মামা বাড়ি থেকে ফিরে আসার পরেই দিতে বলেছিল। নিশ্চুপ। জয় চুপ করে মাথা নিচু করে রয়েছে। কথাটা শোনার পর থেকে মাথা গরম হয়ে গেছে, কারণ আমরা যতদূর জানি সাগর টাকার পাগল না, বরং আমি সব সময় দেখে আসছি ও টাকাকে অবহেলা করে চলছে। হ্যাঁ, সাগর টাকার প্রতি এতটাই উদাসীন যে আমরা ওর সাথে বন্ধুত্ব, ওর টাকার প্রতি উদাসীনতা আর মানুষটাকে টাকা দিয়ে সাহায্য করা দেখেই করেছিলাম। আমার মনে হচ্ছে আরোহী সবাইকে মিথ্যা বলেছে, কিন্তু কেন? এতে আরোহীর কি লাভ? আমার চোখে তো কোনো লাভ দেখছি না, বরং আমি আরোহীর ক্ষতি দেখছি। দেখ, সাগর আরোহী পরস্পরকে ভালোবাসে, আর ওদের পরিবারের মধ্যে কথা হয়ে রয়েছে যে ওদের পড়ালেখার পর ওদের বিয়ে দিয়ে দিবে, আর ওইদিকে সাগরের বড় ভাইয়ের বিয়েও হয়ে যাবে। এখন ওইসব করে আরোহী কি লাভ হলো? এখন তো আর ওদের ভালোবাসা পূর্ণতা পাবে না। সাগর যে এইসব করেছে তার প্রমাণ কি? তুই তো জানিস সাগর ভুলবশত ওর মোবাইল বাড়িতে রেখে গিয়েছিল, আর তার মধ্যেই ওই দুইটা ভিডিও পেয়েছে। রাজু, রিয়াদ আর সিয়াম এসব কথা বলছে, আর জয় মাথা নিচু করে ওদের কথা শুধু শুনছে। হঠাৎ জয় মাথা নিচু করে বলতে লাগলো, প্রতিশোধ নিয়েছে ও। কে কার উপর প্রতিশোধ নিয়েছে? আরোহী সাগরের উপর প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সাগর কলেজে উঠে প্রথম দিন আরোহীর সাথে কি করেছে তোদের মনে আছে? হ্যাঁ। তারই প্রতিশোধ আরোহী সাগরের উপরে নিয়েছে। প্রায় 1 বছর পরে কিসের প্রতিশোধ? তাছাড়া এখন তো ওর পরস্পরকে ভালোবাসে। আমি এত শত বুঝি না। ও আমার বন্ধুকে মার খাইয়েছে, আমার বন্ধুকে বাড়ি ছাড়া করেছে, এলাকার মানুষের চোখে ছোট করেছে। ওকে আমি ছাড়বো না। জয় এত সময় মাথা নিচু করে আমার পাশে বসেছিল, এখন রাগের মাথায় উঠে দরজার দিকে যেতে লাগলো। জয়, কোথায় যাচ্ছিস? কাজে। কোথায়? ওই শয়তানের বাড়িতে। কার কথা বলছিস? আরোহীর। ওর বাড়িতে যাচ্ছিস কেন? আমার বন্ধুর নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য ওকে শাস্তি দিতে। কথাটা শেষ করেই জয় রাগে রুম থেকে বেরোতে নিল, তখনই রিয়াদ জয়কে ডাকলো। জয়। কি হয়েছে? সাগরে মনে হয় জ্ঞান ফিরে এসেছে, ওইদিকে আয়। কোথায়? জয় দৌড়ে আমার কাছে চলে আসলো। আমার জ্ঞান রাজু, রিয়াদ আর সিয়াম যখন রুমে এসেছে তখনই ফিরেছে।
বেশি মার খাওয়ার কারণে শরীরে তেমন শক্তি পাচ্ছিলাম না, তাই শরীর নাড়াচড়া করতে পারছিলাম না। আর ওরা আমার দিকে তাকায়নি, তাই খেয়ালও করেনি। কিন্তু এখন যখন শুনলাম জয় আরোহীকে মারতে যাচ্ছে, তখন কষ্ট সত্ত্বেও কোনো মতে হাতটা নাড়িয়ে জয়কে আমার কাছে ডাকতে লাগলাম। সাগর, সাগর বন্ধু, এখন তুই কেমন আছিস? তোর শরীর কেমন আছে? আমি কোনো কথা না বলে আস্তে আস্তে মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলতে লাগলাম। এ কি, তুই মাস্ক খুলছিস কেন? তুই মাস্ক খুলিস না। জয় আমার মাস্কের থেকে আমার হাত সরিয়ে দিল। আমি মাস্কের ভিতর থেকে আস্তে আস্তে কিছু বলতে লাগলাম। তুই এখন কিছু বলিস না, যা বলার পরে বলিস, আমি তোর সব কথা শুনবো। হ্যাঁ বল। তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আন। আচ্ছা। আমি হাত দিয়ে রাজুকে এখানে দাঁড়িয়ে থাকতে বললাম। রাজু, যাস না, তোকে মনে হয় সাগর কিছু বলবে। তোরা আরোহীকে কিছু বলিস না, ওকে ওর মতো থাকতে দে। আমি কোনো মতো কষ্ট করে বললাম। আচ্ছা আচ্ছা, আমরা কেউ ওকে কিছু বলবো না, তুই তাও চুপ কর, কথা বলিস না। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমরা আরোহীকে কিছু বলবো না, তুই শুধু ভালো হয়ে যা। এবার নিশ্চুপ। হঠাৎ করে আমার শরীর খারাপ হতে লাগলো। আমি সব অবস্থায় ছটফট করতে লাগলাম। আমার বারবার মনে হচ্ছিল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জয়, রিয়াদ, রাজু আর সিয়াম আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। জয়, এই জয়, সাগর এমন করেছে কেন? জানি না রে। আমার মনে হচ্ছে সাগর শ্বাস নিতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। তাহলে দাঁড়িয়ে রয়েছিস, তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডাক। হ্যাঁ যাচ্ছি। সিয়াম ডক্টর ডক্টর বলে চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আর এদিকে আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। ওরা আমার এই অবস্থা দেখে আরও বেশি ভয় পেতে লাগলো। কিছু সময়ের মধ্যে সিয়াম ডাক্তার নিয়ে আসলো। ডক্টর সবাইকে রুম থেকে বের করে আমাকে দেখতে লাগলো। ওরা বাইরে চিনতে একদিক থেকে আরেক দিকে হাঁটতেছে। কিছু সময় পর ডক্টর রুম থেকে বেরিয়ে আসলো। ডক্টর, সাগর ভালো আছে তো? হ্যাঁ এখন ভালো আছে। সাগরের কি হয়েছিল? মানসিক চাপ বেশি পড়ার কারণে এমন ছটপট করছিল। ও, এরপর থেকে খেয়াল রাখেন, ওনার সামনে জানেন এমন কোনো কথা না বলা হয় যাতে ওনার মানসিক চাপ বেড়ে যায়, না হলে বড় কোনো ক্ষতি হতে পারে। আচ্ছা ডাক্তার, সাগরের বাম হাতের অবস্থা কেমন? বাম হাতের হাড় অনেকটা ভেঙে গিয়েছে, তবু আমরা প্যারালাইজটা করে দিয়েছি। ওর হাত আগের মতো ভালো হয়ে যাবে তো? আগের মতোই হবে, কিন্তু কিছুটা ব্যথা থেকেই যাবে। আচ্ছা, আমি এখন আসি, ওনার দেখাশোনা ভালো মতো করিয়েন। ঠিক আছে। ডক্টর চলে গেল। দেখতে দেখতে সে হাতও চলে আসলো। জয়, হ্যাঁ বল। আজকে তুই বাড়িতে চলে যা। না, আমি সাগরকে একা ছেড়ে কোথাও যাব না। সাগরের এত চিন্তা করছিস কেন? আমি আছি তোর ওর সাথে। কালকে রাতে ওর ভালো মতো ঘুম নেই, তাই বলছি আজকে বাড়িতে গিয়ে ঘুমা। না, আমি যাব না। জয়, এটা কিন্তু ঠিক না। সাগর যেমন তোর বন্ধু, তেমনি ও তো আমাদের বন্ধু। আমাদেরকেও ওর জন্য কিছু করতে দে। তুই সবকিছু একা করবি কেন? রিয়াদ ঠিক বলছে, আমরা চারজন একদিন করে সাগরের সাথে এখানে রাতে থাকবো আর আমাদের বন্ধুত্বের দায়িত্ব পালন করব। আচ্ছা আচ্ছা, তো আজকে কে থাকবে? আজকে রাজু থাকবে, কালকে সিয়াম, আর পরশুদিন আমি। তার মানে আবার 3 দিন পর থাকতে পারবো? হ্যাঁ ঠিক আছে, তোরা যখন আমাকে এখানে থাকতে দিবি না, তো আমি বাড়িতেই চলে যাই। আরে মন খারাপ করছিস কেন? চল, আমরাও তোর সাথে যাই। হ্যাঁ চল। এইভাবে দিন কাটতে লাগলো। জয়, সিয়াম, রিয়াদ আর রাজু সেবায় আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকি। এতদিন কেটে গিয়েছে, তবু আমাকে দেখতে বাড়ির কেউ আসেনি। মোট কথায় জয়, রিয়াদ, রাজু, সিয়াম আর জয়ের মা বাবা ছাড়া আমার সাথে দেখা করতে কেউ আসেনি। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। আমি এখন আস্তে আস্তে হাঁটতে পারি, তবুও হাঁটতে গেলে কারো সাহায্য লাগে, কারণ কখনো কখনো হাঁটতে গেলে শরীরে ব্যথা পায়। এতক্ষণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নেই। একদিন রাতে আমি হাসপাতালের বেডের উপর বসে বসে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি এত বড় অপরাধ করে ফেলেছি যার জন্য বাবা মাকে মেরে বাড়ি থেকে বের করে দিল? আর আমি যদি এতিমে হই, তাহলে বাবা শুধু শুধু আমার পিছনে এতগুলো টাকা নষ্ট করলো কেন? কেনই বা আমাকে এত বড় করলো? বাবা তোমাকে সেই দিনই রাস্তায় ফেলে দিতে পারতো। এতে অন্তত আমি তো আর বাবার পরিবারের বোঝা হয়ে থাকতাম না। সেদিন যদি আমাকে রাস্তায় ফেলে আসতো, তাহলে অন্তত কুকুরে আমাকে খেয়ে ওর পেট ভরাতো, আর আজকে আমাকে দিনটা দেখতে হতো না। আচ্ছা আমি না হয় একটা ভুল করে ফেলেছিলাম, তাই বলে কি বাবা আমাকে পশুর মতো মেরে বাড়ির বাইরে বের করে দিতে পারলো? বাবার কি আমার উপর একটু মায়া হলো না? বাড়িতে যদি কোনো কুকুর বা বেড়ালানো হয়, তাহলে বছর না যেতে যেতেই
তার উপর মায়া পড়ে যায়। এই মায়ের ফলেই সেই কুকুর বা বিড়ালটার কষ্ট দেখলে কষ্ট হয়। আর আমাকে তো বাবা তার ছেলে ভালোবাসা দিয়ে বড় করেছে, তার ছেলের এই ছোট ছেলের পরিচয়ে বড় করেছে। তাহলে আমাকে এত মারার আগে কি বাবার একটু কষ্ট হলো না? কে জানে, হয়তো আসলে আমি ওনাদের ঘাড়ের বোঝা হয়ে গিয়েছিলাম, তাই আমার সাথে এমন করলো। তাছাড়া বোঝা হবই না বা কেন? এত বড় হয়ে গেছি, তবুও বাবার টাকায় চলতে হয়। একে তো রাস্তায় পেয়েছে, তার উপর এখনো বেকার। এমন ছেলে পরিবার আর বাবার ঘাড়ের বোঝাই তো। এতদিনে বাবা হয়তো বুঝতে পেরেছে আমি আসলেই তার ঘাড়ের বোঝা হয়ে গেছি। এতদিন ছিলাম পালিত বাবার ঘাড়ের বোঝা হয়ে, আর এখন বন্ধুদের আর তাদের পরিবারের ঘাড়ের বোঝা হয়ে। কবে যে আমি মানুষের ঘাড়ের বোঝা হওয়া থেকে মুক্তি পাবো কে জানে। এসব ভাবছিলাম আর হানার দিয়ে চোখের জল মুছছিলাম। আমি এতটাই ভাবনার গভীরে হারিয়ে গিয়েছিলাম যে কখন বন্ধুরা আমার সামনে চলে এসছে আমি নিজেও জানি না। সাগর, আমি নিশ্চুপে আছি। এই সাগর। কে রে? ও তোরা কখন আসলি? আমরা আসছি, অনেকক্ষণ হয়েছে। তাহলে ডাকতে তো পারতি। দেখলাম তুই কিছু একটা ভাবছিলি, তাই ডাকলাম না। ও কি ভাবছিলি? কিছু না। কিছু তো একটা ভাবছিলি, সত্যি করে বলতো কি ভাবছিলি? ভাবছিলাম আমি মনে হয় কোনো জন্মে পাপ করেছিলাম। তোকে কে বলছে তুই আগের জন্মে পাপ করেছিস? পাপ না করলে কি আজকে আমার এই অবস্থা হয়? আমি সবসময় মানুষের কাঁধে একটা বোঝা হয়ে থাকি। জানি আমার মাঝে মাঝে মনে হয় আমার সাথে প্রতিবন্ধী মানুষ অনেক ভালো, তারা তো অন্তত আত্মসম্মানে বেঁচে থাকতে পারে। তোকে কে বলছে তুই মানুষের ঘাড়ে বোঝা হয়ে আছিস? বলার কি আছে, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। এতদিন বাবার ঘাড়ে বোঝা হয়েছিলাম, আর আজকে থেমে গেলি কেন বল? আজকে তোদের ঘাড়ে। আচ্ছা একটা কথা বলবি? কি কথা? আমাকে তোরা বাঁচালি কেন? সেদিন আমি মরে যাচ্ছিলাম, আমাকে মরতে দিতি, অন্তত আমি কষ্টের হাত থেকে মুক্তি তো পেতাম। জানিস এখন আমার অনেক কষ্ট হয়, বারবার নিজেকে শুধু অপরাধী মনে হয়, কারণ আমার জন্য তোদের কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আমার টাকার চেয়ে তোর জীবনের দাম বেশি। এতিমের আবার জীবন? হাসালি রে জয়, হাসালি। সাগর চুপ কর। সে না হয় করবো, কিন্তু আমার জন্য তোদের এত টাকা নষ্ট করা ঠিক হয়নি। এমনিতেই কত টাকা ঋণ আমার উপর, না জানি কোনোদিন শোধ করতে পারবো কিনা। তার উপর তোরা আমাকে হাসপাতালে ভর্তি করে আমার পিছনে টাকা ফেললে আমাকে আরও ঋণী করে দিলি। জয় আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, আমি তোর কাছে টাকা চেয়েছি যে তুই টাকার তুলনা দিচ্ছিস? আমি এইসব আমাদের বন্ধুত্বের জন্য করেছি, আর তুই কি না? ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে তুই আমাদের সম্পর্কে এমন ভাবিস। কি করব বল? পরিবারের মানুষ যখন সম্পর্ক ভেঙে দেয় তখন অন্য সব সম্পর্কের উপর থেকে ভরসা চলে যায়। তুই চিন্তা করিস না, কাকা কাকি তোর থেকে মুখ ফিরে নিয়েছে তো কি হয়েছে? তোর সাথে আমরা আছি, আমার পরিবার আছে। হ্যাঁ, তুই সুস্থ হলে আমার সাথে আমাদের বাড়িতে থাকবি। জয় আমার থেকে মুখ ঘুরিয়ে নিল। না রে, এ হয় না। কেন হয় না? আমি আর নতুন করে কারো উপর বোঝা হতে পারবো না রে। চুপ, একদম চুপ। আমি বা আমার পরিবার তোকে কখনো বোঝা ভাবিনি, আর না ভাববো। তবু তুই যদি আর একটা কথা বলিস তাহলে থাপড়ে তোর দাঁত বের করে দেব। আচ্ছা আর কথা বলবো না। আমি চুপ করে গেলাম। তারপর যথারীতি আমার জন্য খাবার আসলো, আমি খেয়ে শুয়ে পড়লাম। আজকে আমার সাথে জয় থাকবে, বাকি সবাই চলে গেল। জয়ের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার চোখে আজকে ঘুম আসছে না। বারবার শুধু জয়ের কথাটাই কানে বাজছে। কথাটা চোখ খুলে যত ভাবছি তত বেশি খারাপ লাগছে। আমার মন বারবার শুধু বলছে, না সাগর, জয়ের সাথে বাড়িতে যাস না। এমনিতেই তুই জয়ের কাছে অনেক ঋণী হয়ে গেছিস, আর ঋণী হোস না। তাছাড়া যেখানে তোর পরিবার তোকে বোঝা পাবে, সেখানে তুই কোনোদিন যে তোর বন্ধুর পরিবারের উপরে বোঝা হয়ে যাবি না তা কে বলতে পারে? আমি যতবার চাচ্ছি এই কথাগুলো না ভাবতে, ততবার আমাকে এই কথাগুলো ভাবাচ্ছে। তারপর অনেক কষ্টে কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমের দেশে হারিয়ে গেলাম। পরদিন সকালে রিয়াদ, সিয়াম আর রাজু তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলো। জয় তখনও ঘুমিয়ে রয়েছে। ওরা 3 জন আমার রুমে এসে জয় বলে একটা চিৎকার করে উঠলো। জয় ওদের চিৎকার শুনে চোখ মেলে তাকালো। কি রে, তোরা এত সকালে? কিছু হয়েছে নাকি? না। তাহলে এত তাড়াতাড়ি আজকে চলে আসলি কেন? কেন জানি না, ঘুম আসছিল না, বারবার সাগরের কথা মনে পড়ছিল, তাই চলে এসেছি। ও জয়, সাগর কোথায়? এই তো এখন। জয় মাথা ঘুরিয়ে বেডের দিকে তাকাতে তাকাতে থেমে গেল, কারণ বেডে আমি নেই। কিরে বল, সাগর কোথায়? কালকে রাতে এখানেই তো ছিল, এখন আবার কোথায় চলে গেল? চলে গিয়েছে মানে?
সাগর এখনো ঠিক মতো হাঁটতে পারে না, আর তুই বলছিস চলে গিয়েছে। এত চিন্তার কি আছে? হয়তো বাথরুমে গিয়েছে। হতে পারে। তাহলে আর কি, আমরা বসে বসে অপেক্ষা করি। সাগর বাথরুম থেকে বেরিয়ে আসলে ওর সাথে দেখা করব আর কথা বলবো। হ্যাঁ। ওরা চারজন সোফায় বসে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তবু আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম না। তাই রাজু বিরক্ত হয়ে বলল, না আর কত সময় এভাবে বসে বসে অপেক্ষা করব? সে কখন থেকে বসে বসে অপেক্ষা করছে, কিন্তু সাগরের বাইরে আসার কোনো নামগন্ধই নেই। তাই তো, কারো তো বাথরুমে এত সময় লাগার কথা না। আচ্ছা, বাথরুমে সাগরের কিছু হয়ে যায়নি তো? হতেও পারে। তোরা বস, আমি গিয়ে দেখছি সাগর ভিতরে এত সময় ধরে কি করছে, আর এই ফাঁকে আমিও ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। জয় ওদের তিনজনকে বসিয়ে রেখে বাথরুমের কাছে চলে গেল। জয় যে বাথরুমের দরজা ধাক্কা দিল, তখনই দরজা খুলে গেল। এমন একটা ভাব যে বাথরুমের ভিতর কেউ নেই। জয়ের মনটা ধক করে উঠল, আর জয় ভাবতে লাগলো, দরজা এভাবে খোলা কেন? তাহলে কি বাথরুমের ভিতরে সাগর নেই? কিন্তু জয়ের চিন্তাটা দূরে ঠেলে দিয়ে আবার নিজে মনে মনে ভাবতে লাগলো, সাগর বাথরুমের ভিতরে না থেকে কোথায় যাবে? আমিও না কি সব চিন্তা করছি। জয়, বাথরুমের সামনে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না। জয় উত্তর দিয়ে দরজা ঠেলে ভিতরে চলে গেল। ভেতরে গিয়ে জয় রাজু বলে চিৎকার করে উঠল। জয়ের চিৎকার শুনে রাজু, রিয়াদ আর শ্যাম দৌড়ে বাথরুমের দরজা ঠেলে ভিতরে চলে আসলো। কি হয়েছে জয়, এমন করে চিৎকার করে উঠলি কেন? সাগর তো নেই। নেই মানে? সাগর বাথরুমের ভিতরে নেই। বাথরুমের ভিতরে না থাকলে যাবে কোথায়? তোরা বাইরে গিয়ে খুঁজ, সাগর হয়তো বাইরে গিয়েছে। সাগর ঠিক মতো হাঁটতে পারে না, আর তুই বলছিস ও বাইরে গিয়েছে। তুই আগে ভিতরটা ভালো করে দেখ, সাগর হয়তো ভিতরেই কোথাও আছে। দেখবো, এইটুকু জায়গার কি ভালো করে দেখবো? তোরা বাইরে গিয়ে দেখ। ঠিক আছে, যাচ্ছি। ওরা সবাই দৌড়ে বাইরে আমাকে খুঁজতে চলে গেল। আর এদিকে বাথরুমটা ভালো করে দেখে নিল, কিন্তু তবুও কিছু পেল না। বাথরুম দেখা শেষ করে জয় বাহির গিয়ে মাথায় হাত দিয়ে সোফায় বসে চোখের জল ফেলতে লাগলো। কিছু সময় পর ওরা তিনজন আবার দৌড়ে রুমে চলে আসলো। জয় এদের দেখে দাঁড়িয়ে গেল। সাগরকে পেয়েছিস? না রে, কোথাও তো পেলাম না। জয় ধপ করেই সোফায় বসে চোখের জল ফেলতে লাগলো। আমার অসাবধানতার কারণে আজকে সাগর হারিয়ে গেল। এমনিতেই ওর শরীর ভালো না, তার উপর যে ও কোথায় হারিয়ে গেল কে জানে। আমরা এখন ওকে কোথায় খুঁজবো? জয়, কান্না করিস না, দেখবি আমরা সাগরকে খুঁজে বের করব। আমরা ওকে খুঁজে বের করতে ওর নয় আবার কিছু হয়ে যায়। তুই চিন্তা করিস না, আল্লাহর সাগরের কোনো ক্ষতি করতে দেবে না। সাগর যেখানে থাকবে সুস্থ থাকবে। ও কোথায় গিয়েছে বা না গিয়েছে। জয় নিশ্চুপে কান্না করছে। জয়ের সাথে সাথে ওরা তিনজনও কান্না করছে। হঠাৎ করে রিয়াদের চোখ আমার বেডের পাশে গেল। সেখানে দেখতে পেল একটা পৃষ্ঠা উড়ছে। জয় দেখ, পৃষ্ঠাটা উড়ছে, হয়তো সেখানে সাগর কিছু লিখে গিয়েছে। কোথায়? জয় দৌড়ে সে পৃষ্ঠাটা হাতে নিয়ে পড়তে লাগলো। জয়, কি লেখা আছে ওতে? হ্যাঁ, জোরে পড়। বন্ধুরা, তোরা আমাকে ক্ষমা করে দিস তোদের না জেনে এইভাবে হাসপাতাল থেকে চলে আসার জন্য। বিশ্বাস কর, তোদের ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে তোদের সাথে সারা জীবন থেকে যাই। জানিস, মনকে অনেকবার বোঝালাম একটু স্বার্থপর হয়ে যেতে, সারা জীবন তোদের সাথে থেকে যেতে, কিন্তু আমার মনটা আমাকে একটু স্বার্থপর হতে দিল না তোদের সাথে থাকতে। কারণ কি জানিস? কারণ তোরা আমার জন্য একটু বেশি করে ফেলেছিস। হয়তো কোনোদিন কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য তোদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, কিন্তু তোরা আমাকে নিয়ে এতটাই মেতে উঠেছিস যে তোদের নিজেদের একটা জীবন আছে তা তোরা ভুলে গিয়েছিস। আজ প্রায় 1 মাসের বেশি হতে চলল আমি হাসপাতালে। 1 মাস তোরা তোদের পড়ালেখা কাজকর্ম ছেড়ে আমাকে নিয়ে মেতেছিলি। চাইলে আমি তোদের সাথে থাকতে পারতাম, কিন্তু কি বলতো, আমি না তোদের উপরে আর বোঝা হতে চাই না। এমনিতে এতদিন তোদের অনেক টাকা খরচ করেছি, জানি না জীবনে তোদের ঋণ শোধ করতে পারবো কিনা। জানি তোরা আমাকে অনেক ভালোবাসিস, আমি তোদের কম ভালোবাসি না, কিন্তু তোদের ভালোর জন্য আমাকে তোদের ছেড়ে যেতে হচ্ছে। আমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে থাকলে মানুষ তোদেরকেও খারাপ বলবে, আর আমার পরিবারের চাপ তো আছেই। জানিস, আমি না ইচ্ছে করে আরোহীর সাথে এসব করতে চাইনি, আমি এক প্রকার বাধ্য হয়েছিলাম। জানিস, আমি আরোহীকে অনেক ভালোবাসতাম, ওর জন্য নিজের পরিবারকেও ছাড়তে পারতাম, কিন্তু দেখ আজকেও আমাকে আমার পরিবার থেকে দূরে ঠেলে দিল। জয়, তুই আমার একটা কাজ করে দিবি? প্লিজ, না করিস না। কখনো যদি তোর সাথে আমার বাবা বা ভাইয়ার সাথে কথা হয়, শুধু তাদের একবার জিজ্ঞাসা করিস
আমি কি তাদের ঘাড়ের এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম যে তারা আমার একটা কথা না শুনেই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল? আমার তো বাকি সবার মতো তেমন কোনো চাওয়া পাওয়া ছিল না। আমি তো বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। এইটাই কি আমার অপরাধ ছিল? জানি চিঠি পড়া শেষ করে তোরা আমাকে খুঁজতে যাবি, কিন্তু তাতে কোনো লাভ হবে না রে, কারণ ততক্ষণে আমি অনেক দূরে চলে যাব। আর হ্যাঁ জয়, তুই আমাকে মাফ করে দিস রে। তোর মানিব্যাগ থেকে কিছু টাকা চুরি করে নিলাম। বিশেষ কর আমি চুরি করতে চাইনি, কিন্তু কি বলতো, তোকে ডাকলে তুই আমাকে যেতে দিতি না, তাই তোকে না ডেকে টাকাগুলো নিলাম। আর কিছু লিখতে পারছি না রে, তোদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে। তোরা সবাই ভালো থাকিস। আর হ্যাঁ, আমার পিছিয়ে বোন এদিকে একটু দেখে রাখিস, যাতে কেউ ওকে বিরক্ত না করে। বড় ভাইয়ের মতো সবসময় পাশে থাকিস। আর আমাকে নিয়ে চিন্তা তোরা আর করিস না। আমি যেখানে থাকবো না কেন, অন্তত বেঁচে থাকবো। আমাকে বেঁচে থাকতেই হবে। সবাই বলে মা বাবার ভরণ পোষণের মূল্য নাকি কেউ সারা জীবনেও দিতে পারে না, কিন্তু আমি মরার আগে তাদের ভরণ পোষণের মূল্য আর আরোহীর ইজ্জতের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা পরিশোধ করেই মরব। আর সাথে তোদের ঋণের মূল্য, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। চলে রে, ভালো থাকিস তোরা। এতে তোদের অবাকা বন্ধু সাগর। ওরা চারজন চিঠিতে পড়ে কান্নায় ভেঙে পড়ল। দেখতে দেখতে অনেকগুলো দিনে চলে গেল। ওদের পরিবারের মানুষ ওদেরকে বুঝে অনেক কষ্টে আজকে কলেজে পাঠিয়েছে। ওরা চারজন মন খারাপ করে কলেজের মাঠে দিয়ে ক্লাসের দিকে যাচ্ছে। ওদের থেকে কিছুটা দূরে আরোহী ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিল। ওদের চারজনকে আরোহী দেখে ওদের শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে লাগলো, ওই পূজা, দেখ দেখ ভার্সিটিতে আজকে কারা এসেছে। কারা আবার? এলাকার নাম করা ছেলের বন্ধুরা। আরোহী, তুই কার কথা বলছিস? কার আর কথা বলবো, বুঝিস না? না তো। আরে আমি ওই চরিত্রহীনটার কথা বলছি রে। দূর, তোর কথা বুঝতে পারছে না, একটু পরিষ্কার করে বল। আমি সেই এতিম ছেলের কথা বলছি, যার বাবা তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সেই ছোট লোকটার কথা বলছি, যে নাকি আমাকে ভালোবাসতে এসেছিল। আমি ওই ছেলেটার কথা বলছি, যাকে তার পরিবার নাকি বোঝা ভাবে। ও, তুই সাগরের কথা বলছিস? হ্যাঁ রে, হ্যাঁ, আমি ওই বোঝাটার কথাই বলছি। আসলেই ও একটা বোঝা, যার কাছেই গিয়েছি শুধু তাদের টাকা নষ্ট করেছে। এতদিন পরিবারের টাকা নষ্ট করেছে, আর এখন বন্ধুদের টাকা নষ্ট করছে। ওরা যে ওই বোঝাটাকে কেন ঘাড়ে বয়ে বেড়াচ্ছে আমি তাই বুঝি না। কথাটা বলে আরোহী হাসতে লাগলো। এদিকে আরোহীর কথা শুনে জয়ের মাথা গরম হয়ে গেল। তারপর জয় আরোহীর দিকে তেড়ে যেতে লাগলো। জয় আরোহীর কাছে গিয়ে যা করলো, আরোহী কখনো ভাবতে পারিনি যে জয় এমন কিছু তার সাথে কোনোদিন করবে। জয় ঠাস ঠাস করে কোনো কথা না বলেই আরোহীর গালে থাপ্পড় বসিয়ে দিল। জয়, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোর কপাল ভালো, তোকে শুধু থাপ্পড় মেরেছি। আমার তো ইচ্ছা করছে তোকে কুপিয়ে কুপিয়ে এখানেই মেরে ফেলি। ওই ফকিন্নি ছোট লোকের জন্য তোর এত ভালোবাসা উঠলো কেন রে? পূজা, মুখ সামলিয়ে কথা বল। গত বছর পর্যন্ত না তোরা ওদের দেখতেই পারতিস না? এক বছরে ও তোদের এমন কি জাদু করলো যে ওর এত ভালো বন্ধু হয়ে গেলি? কেন, তোরা কি আগে অমানুষ ছিলি নাকি? হ্যাঁ, সাগরের সাথে মিশার আগে আমরাও অমানুষ ছিলাম, কিন্তু ওর সাথে মিশার পর, ওর সাথে চলার পর মানুষ হতে শুরু করেছে। তোদের এসব জানতে হলে তোদের সাগরের অতীত জানতে হবে। আমার মূল্যবান সময় নষ্ট করে কারো অতীত জানার ইচ্ছা নেই। হ্যাঁ আরোহী, শুনে যা। তোরা যখন বলছিস তাহলে না হয় একটু শুনি। তোরা তো জানিস আমরা একই এলাকায় বড় হয়েছি, কিন্তু ছোট থেকেই সাগরের সাথে আমরা কেউ মিশতাম না বললে ভুল হবে। আমরা মিশতে পারতাম না, কারণ সাগর বাকি সবার চেয়ে আলাদা ছিল। আমাদের মতো স্কুলে এসে মেয়েদের সাথে কথা বলতো না, না কোনো মেয়ের দিকে তাকাতো। আমরা বন্ধুরা সবাই স্কুলে পালিয়ে এদিক ওই দিক ঘুরতাম, কিন্তু ও সব সময় স্কুলে পড়ে থাকতো। এমনকি ছুটির পর আমরা সবাই মিলে কত আড্ডা দিতাম, কিন্তু ও স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই বাড়িতে চলে যেত। সাগর প্রতিদিন একটা কাজই করত। সকালে বাড়ি থেকে স্কুলে আসতো, সামনের ব্রেঞ্চে বসতো, স্যার ম্যামদের কথা শুনতো, আবার ছুটি হলে মাথা নিচু করে বাড়িতে চলে যেত। জানি আমরা কখনোই সাগরকে প্রাইভেট পড়তে দেখিনি। যেখানে আমরা সারা বছর প্রাইভেটের পিছনে ছুটতাম, সেখানে ও বাড়ির ভেতরে থাকতো। মাঝে মাঝে দেখতাম সাগর বই খাতা নিয়ে স্যার ম্যামের কাছে যেত, আর কোনো সমস্যা হলে তাদের কাছে গিয়ে বুঝে নিত।
তার কারণে বিভিন্ন সময়ে আমরা ওকে বিভিন্ন নামে ডাকতাম আর সব সময় ওর সাথে মজা করতাম। এইসব দেখেই আমরা বড় হয়েছি। হাতে পায়ে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ফাজলামি একই রকম ছিল। অবাক হওয়ার বিষয় কি জানিস, আমরা সাগরকে নিয়ে এত ফাজলামি করতাম, সাগর কখনো আমাদের কিছু বলতো না। আমাদের গালি দেওয়া দূরের কথা, ও আমাদের খারাপ মুখে কথাও বলতো না। এখনও গত বছরের সেই দিনটার কথা মনে পড়ে, যেই দিন সাগর প্রথম আমাদের সাথে কথা বলছিল। আমরা তিনজন কলেজ শেষ করে বাইক নিয়ে ভিন্ন জগৎ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে মাঝ রাস্তায় রাজু সাগরের মতো কাউকে দেখতে পায় আর আমাকে বলে, জয়, বাইক থামা। কেন, কি হয়েছে? সামনে লোকটা সাগর মনে হচ্ছে না? মনে হচ্ছে কি ওইটা সাগরই তো। কিন্তু ও মাঝ রাস্তায় কি করছে? আর ওর পাশের রাস্তায় পড়া ওই লোকটা বা কে? চল তোর কাছে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চল। তারপর আমি বাইক নিয়ে সাগরের কাছে চলে যেতে লাগলাম। সেদিন সাগরের কাছে যাওয়ার কারণ ওই লোকটি ছিল, কারণ দূর থেকে দেখা যাচ্ছিল লোকটি রাস্তায় পড়ে রয়েছে, আর রাস্তার এই পাশ আর ওই পাশের মানুষ লোকটির কাছে না এসে দূর থেকে মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে। অন্যদিকে সাগর একবার রাস্তায় দৌড়ে গাড়ি থামানোর চেষ্টা করছে, আবার লোকটির কাছে গিয়ে লোকটিকে সাহস দিচ্ছে আর চোখ খুলে রাখতে বলছে। আমি বাইক নিয়ে কাছে যাওয়ার পর বুঝলাম লোকটি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে রয়েছে, আর সাগর গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না, উল্টো দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছে। আমরা বাইক নিয়ে সাগরের সামনে যেতেই সাগর দৌড়ে আমাদের কাছে আসলো। সাগরকে দেখে আমরাও বাইক থামিয়ে নিলাম। ভাই ভাই, একটু সাহায্য করো না প্লিজ। কি হয়েছে, এমন করছিস কেন? দেখো না, লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন না। লোকটা তোর কে হয়? আমার কিছু হয় না। এই লোকটিকে আগে তো কখনো ওর কাছে দেখিনি। তোর কিছু হয় যখন শুধু শুধু লোকটার জন্য কান্না করছিস কেন? যেভাবে রাস্তায় পড়ে আছে পড়ে থাকতে দে না। আমি সিএমের গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম আর আগে কণ্ঠে বললাম, তোরা কি মানুষ? আমার কি মনে হয় জানিস, তোরা মানুষ না, তোরা এখানে দাঁড়ানো বাকি সবার মতো পশু হয়ে গেছিস। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমি তোদের মতো অমানুষের সাথে এত বছর পড়াশোনা করেছি, মানুষের সাথে ফাজলামো করতে করতে তোরা নিজেদের মনুষ্যত্বটাই মাটিতে মিশিয়ে দিয়েছিস। ছি, কি জানি বললি? লোকটা আমার আপন কেউ না, তাই না? আমি বাকি সবার মতো লোকটার মরার জন্য এখানে রেখে চলে যেতাম? আমি যদি বাকি সবার মতো হতাম না, তাহলে অনেক আগেই চলে যেতাম। আমি চাইলে এখানে দাঁড়ানো প্রত্যেকটা অমানুষের মতো হাতে মোবাইলে ভিডিও করতাম। সবাই চুপ করে আছে, কিন্তু আমি পারিনি। কেন জানিস? কারণ ওদের মতো লোকদের ফেসবুক আইডিতে ভাইরাল হওয়ার চেয়ে আমার কাছে এই লোকটা জীবনের মূল্য অনেক বেশি। আজকে তোরা আমাকে ওনাকে ফেলে রেখে সবার মতো চলে যেতে বলছিস। ওপরওয়ালা না করুক, কালকে যদি তোদের পরিবারে কেউ এভাবে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, তখন তাকেও তো কেউ নিয়ে হাসপাতালে যাবে। হয়তো ওদের মতোই সবাই দেখেও না দেখার ভান করে চলে যাবে, না হলে ফেসবুকে ঢুকে লাইভ ভিডিও দেখাবে। তখন তোরা কি করবি? ওনার কিছু হয়ে গেলে ওনার পরিবারের মানুষ যেভাবে কান্না করবে, একদিন ঠিক সেভাবে তোদেরকেও কান্না করতে হবে। কারণ কি জানিস? কারণ প্রকৃতি কাউকে ছাড় দেয় না। একদিন না একদিন তোর কর্মের ফল তোকে ভোগ করতে হবে, আর এটাই নিয়ম। কথাটা মনে রাখিস। সেই দিন সাগরের কথা শুনে আমাদের চোখে জল চলে এসেছিল, কারণ সাগরের কথা কোনো অংশে ভুল ছিল না। কিন্তু তবুও আমরা সাহস করে লোকটা সাহায্য করতে যেতে পারছিলাম না, কারণ পুলিশ। বাংলাদেশের খুনির শাস্তি না হতে পারে, কিন্তু সাক্ষীর শাস্তি নির্ঘাত হয়। সাগরের কথা শুনে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। অন্যদিকে সাগর একবার লোকের কাছে গিয়ে তাকে দেখছে। আবার গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। সাগর, তুই যে লোকটাকে নিয়ে হাসপাতালে যেতে যাচ্ছিস, পরে যদি পুলিশ তোকে ধরে নিয়ে যায়? সাহস করে আমি সেদিন সাগরকে কথাটা জিজ্ঞাসা করে ফেললাম। জানি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তুই কিভাবে জানিস? কারণ বাংলাদেশের দোষী শাস্তি হয় না, কিন্তু যে দোষ করতে দেখে তার শাস্তি নিশ্চয়ই হয়। কিন্তু কেন? হ্যাঁ, কারণ আমি আমার চোখের সামনে কাউকে মরে যেতে দেখতে পারবো না। যদি তাকে বাঁচানোর অপরাধে আমাকে জেলের ভাত খেতে হয়, তাতে আমি খুশি। কারণ কি জানিস? কে? কারণ আমি সারা জীবন ভাববো আমি একজনের প্রাণ বাঁচানোর জন্য জেলে এসেছি, আর যদি আজকে তাকে ছেড়ে চলে যাই, তাহলে নিজের মনুষ্যত্বকে গলা চেপে মেরে
তারপর আমাকে এখান থেকে যেতে হবে, যে আমি বেঁচে থাকতে কোনোদিন পারবো না। জানি না সেদিন সাগরের কথাগুলো শোনার পর আমাদের চোখের জল অবিরাম পড়েছিল, আর আমরা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারিনি। তাড়াতাড়ি রাস্তা থেকে একটা গাড়ি ধরে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে সাগরকে সাহায্য করছিলাম। আমরা যখন লোকটাকে গাড়িতে উঠাচ্ছিলাম তখন আশেপাশের মানুষদের একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম। তখন দেখছিলাম সবাই নিজেদের মোবাইল বন্ধ করে মাথা নিচু করে রয়েছে, হয়তো অপমানে, না হলে লজ্জায়। সেদিন লোকটাকে আমরা সঠিক সময়ে হাসপাতাল নিয়ে যাওয়ার কারণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু এই কাজটাই সাগরের জীবনে একটা বিপদ ডেকে এনেছিল, যার কথা আমরা পরের দিন কলেজে আসার পর জানতে পেরেছিলাম। পরের দিন যখন আমরা 3 জন কলেজে আসি তখন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আসি যেভাবেই হোক আজকে সাগরের সাথে বন্ধুত্ব করব, কারণ গতকালের সাগরের কিছু মুহূর্তের কথা আমরা অনেক বেশি মুগ্ধ আর প্রভাবিত হয়েছে। তাই আমরা নিজেদের লোভ সামলাতে না পেরে সাগরের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিই। সাগর কলেজে এসে কারোর সাথে কথা বলে না দেখে আমরা 3 জন তাড়াতাড়ি কলেজে এসে কলেজের গেটের সামনে বটগাছের নিচে বসে থাকি, যাতে সাগর আসলে ওর সাথে কথা বলতে পারি। সেই দিন সাগর কলেজে এসেছিল। ক্লাস শুরু হওয়ার কিছু সময় আগে সাগরকে কলেজে আসতে দেখে আমরা 3 জনেই অবাক হয়ে গেছিলাম। ও দেরি করে কলেজে এসেছিল তার জন্য না, কারণ সাগর সব সময় দেরি করে কলেজে আসে। বরং অবাক হয়েছিলাম সাগরকে আজকে একটু বেশি শরীর ঢেকে আসতে দেখে। প্রতিদিন সাগরের কলেজের শার্টের হাতা ভাঁজ থাকলেও আজকে ভাঁজ করা ছিল না। আমরা ওইদিকে খেয়াল না দিয়ে দৌড়ে সাগরের সামনে চলে যাই। কিরে সাগর, কেমন আছিস? কোন বিষয়ে? ও, তোদের তো ধন্যবাদ দিতে ভুলে গেছি। কালকে আমাকে সাহায্য করার জন্য তোদের ধন্যবাদ। কথাটা বলে আমি তাড়াতাড়ি করে হেঁটে ক্লাসের দিকে যেতে লাগলাম। আরে কোথায় যাচ্ছিস? ক্লাসের সময় হয়ে আসছে, ক্লাস শেষ করে তারপর শুনবো। সাগর কোনো মতো কথাটা বলেই এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে গেল। সাগরের এমন ব্যবহার আমরা কিছুটা অবাক হলাম, কিন্তু তেমন কিছু মনে করলাম না। আমরাও ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে সাগরের দিকে তাকিয়ে দেখি সাগর তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। সাগরের এই ব্যবহার দেখে আমরা মনে একটু সন্দেহ তৈরি হলো। কেন জানি মনে হতে লাগলো সাগর কোনো না কোনো কারণে আমাদের সামনে পড়তে চাচ্ছে না। জয়, সাগর এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? জানি না। আমরা না ওকে বললাম ও যাতে ক্লাসের শেষে আমাদের কথা শুনে যায়? আমার মনে হয় সাগর আমাদের সামনে আসতে চাচ্ছে না বা আমাদের কথা শুনতে চাচ্ছে না। কেন? সেটাই তো বুঝতে পারছি না। এখন তাহলে কি করবি? তাড়াতাড়ি চল, ওকে জিজ্ঞাসা করব এমন করছে কেন। জিজ্ঞেস করে কি লাভ হবে? দেখা যাক কি হয়। তাহলে আর দেরি কেন, চল যাই। হ্যাঁ চল। তারপর আমরা তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে সাগরের পিছনে যেতে লাগলাম। ক্লাস থেকে বেরিয়ে আমরা দেখলাম সাগর তাড়াতাড়ি করে কলেজের গেটের দিকে যাচ্ছে। তাই আমি পিছন থেকে সাগর সাগর বলে জোরে ডাক দিলাম, কিন্তু সাগর আমার ডাকে শুনেও না শোনার ভান করে গেটের দিকে যেতে লাগলো। সাগর আমার ডাকে সাড়া না দিয়ে নিজের মতো গেটের দিকে আরো দ্রুত যেতে দেখে আমরা দৌড়ে সাগরের সামনে চলে গেলাম। তোরা হঠাৎ আমার রাস্তা আটকে দাঁড়ালি কেন? আমরা যে কখন থেকে তোকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি রে। সাগরের হাসি দেখে বোঝা যাচ্ছিল সাগর আমাদের মিথ্যা কথা বলছে। তা তোরা আমাকে ডাকছিলে কেন? তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? দিমাগ দেখানো ছেলের সাথে হঠাৎ বন্ধুত্ব করতে মন চাইলো কেন? আমরা আগে সাগরকে দেখে বলতাম ও আমাদের দিমাগ দেখাচ্ছে, কারণ সাগর আমাদের সাথে মিশত না। লজ্জা দিচ্ছিস? না রে, আমি তো এমনিতেই বললাম। তাহলে বল, আমাদের সাথে বন্ধুত্ব করবি না? আচ্ছা, আজকে থেকে আমরা বন্ধু। তাহলে ক্যান্টিনে চল, এই খুশিতে একটা ট্রিট দেব। না রে, আমার সময় নেই, আমাকে বাড়িতে যেতে হবে। আরে চল। সাগরের হাত ধরে টান দিলাম। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে চলো। আমি তোর চিৎকার শুনে মনে হলো তুই হাতে ব্যথা পেয়েছিস, কিন্তু তুই ব্যথা পেলি কি করে? না আসলে কি মানে করছিস? আসলে কালকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোথায় দেখি? না দেখা লাগবে না। দেখা লাগবে না মানে? যদি বড় কোনো ব্যথা পেয়ে থাকিস তাহলে তোর ডক্টর দেখাতে হবে। তেমন বড় না। আরে দেখতে দে। সাগর দেখতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে সাগরের শার্টের হাতা উপরে উঠিয়ে দিলাম।
তারপর যা দেখলাম, সত্যি বলতে আমরা তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ সাগরের হাতে কোনো ব্যথা পাওয়ার চিহ্নও নেই, উল্টো তার জায়গায় আছে মারের চিহ্ন। দেখে মনে হচ্ছিল কেউ অনেক জোরে সাগরের হাতে লাঠি জাতীয় কিছু দিয়ে বাড়ি দিয়েছে। সাগরের হাতে মারের দাগগুলো দেখে আমরা অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে রয়েছি, আর সাগর মাথা নিচু করে রয়েছে। তোদের দেখা শেষ হয়েছে? আমাদের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আচ্ছা আমি চলি। আমি নিজের হাতে ঠিক করে চলে যেতে লাগলাম। সাগর, তোর হাতে এত নির্মমভাবে কে মেরেছে? কেউ না। সাগর, আমরা না বন্ধু, বন্ধুর কাছে কিন্তু কোনো কথা লুকাতে হয় না। বাদ দে সব। বল না কি হয়েছে। এখানেও? হ্যাঁ। এত নির্মমভাবে তো সারা শরীরকে মেরেছে। কেউ মারেনি। তাহলে এগুলো কি? এগুলো পুরস্কার। পুরস্কার? কিসের পুরস্কার? কালকে ওই লোকটিকে বাঁচানোর পুরস্কার। মানে কিছু না। সাগর, আমরা বুঝতে পারছি কালকে বাড়িতে যাওয়ার পর তোর সাথে কিছু না কিছু একটা হয়েছে, তাই আমাদের কাছে আর লুকিয়ে লাভ নেই। বুঝতে যখন পেরেছিস তাহলে শুনে আর কি করবি? বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা তো জানি না, তাই শুনতে যাচ্ছি। আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমি চলি। আমি মুখ ঘুরে হাঁটতে লাগলাম। আমি আমার বাইক দিয়ে তোকে বাড়িতে দিয়ে আসবো, তুই বল। বাইক ওঠার অভ্যাস আমার নেই। বাইকে ওঠার অভ্যাস নাই নাকি? তুই আমাদের বলতে চাইছিস না? তোদের যা মনে করার করতে পারিস। সে তুই যাই বলিস, তোর সাথে কি হয়েছে তা না শোনা পর্যন্ত আমরা তোকে ছাড়ছি না। তোদের সাথে এখানে বসে তোদের কাহিনী শোনানোর আমার সময় নেই। দরকার পড়লে তোর সাথে হেঁটে হেঁটে আমরা বাড়িতে যাব, তবুও কাহিনী শুনে তোকে ছাড়বো না। হ্যাঁ জয়, ঠিক বলছে। তোর কাহিনী শুনতে যদি একদিন আমাদের হেঁটে হেঁটে যেতে হয়, তাহলে আমরা হেঁটে যেতে রাজি আছি। তোদের ইচ্ছে। কথাটা শেষ করে সাগর হাঁটতে লাগলো। আমিও বাইকটা তাড়াতাড়ি এনে বাইক সাথে করে নিয়ে সাগরের পাশে হাঁটতে লাগলাম। এখন বল। কালকে সন্ধ্যার আগে আমাদের বাড়িতে পুলিশ গিয়েছিল। কেন? আমাকে জিজ্ঞাসাবাদ করতে, লোকটা অ্যাক্সিডেন্ট কি করে করলো, আমি তাকে কিভাবে পেলাম, এইসব নিয়ে। তারপরে কি পুলিশ তোকে ধরে থানায় নিয়ে গিয়েছিল? না। তাহলে তোকে এমন করে মারলো কে? ভাইয়া। কি তোর ভাইয়া মেরেছে? হ্যাঁ। তুই একটু পরিষ্কার করে বলতো কি হয়েছিল। তাহলে শোন, কালকে পুলিশ আমাদের বাড়িতে সে জিজ্ঞাসাবাদ করে চলে যাওয়ার পর মা ভাইয়াকে ফোন করে বলে বাড়িতে আসার জন্য। যে বাড়িতে পুলিশ এসেছিল, মায়ের কথা শুনে ভাইয়া রেগে তার কাজকর্ম ফেলে রেখে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই একটা লাঠি হাতে নিয়ে আমার রুমে আসে আর আমাকে জিজ্ঞাসা করে, কোথায় কি করছিস? মানে তুমি কোন বিষয়ে কথা বলছো? বুঝতে পারছিস না আমি কোন বিষয়ে কথা বলছি, নাকি বুঝে না বোঝার ভাব করছিস? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কোন বিষয়ে কথা বলছো। কোথায় কি অপকর্ম করে এসেছিস যার জন্য বাড়িতে পুলিশ এসেছিল? আমি কোনো অপকর্ম করিনি। তাহলে কি খুন করেছিস নাকি আগের মতো কাউকে মারার চেষ্টা করেছিস? না, আমি শুধু একজনকে বাঁচিয়েছি। তোর কত বড় সাহস, তুই আমাকে মিথ্যা কথা বলিস? ভাইয়া বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। বুঝেছি, তুই এইভাবে সত্যি কথা বলবি না, তোর জন্য অন্য পথই দেখতে হবে। কথাটা শেষ করেই ভাই আমাকে লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো আর বলতে লাগলো, তোর জন্য একটা এতিমের জন্য আমাদের বাড়িতে পুলিশ এসেছে। জীবনে কোনো পুলিশ এই বাড়ির ত্রিসীমানায় পা দেওয়ার সাহস পায়নি, আজকে তোর জন্য পুলিশ সরাসরি এই বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। কোথায় না কোথায় কাকে না কাকে জানি মেরে বাড়িতে এসেছে, লুকিয়ে বসে রয়েছিস আর এখন আবার মিথ্যা কথা বলছিস। এতিমের বাচ্চা এতিম, তোর জন্য আমাদের বাড়িতে পুলিশ পা দিবে কেন রে? অপকর্ম করার আবার বাড়িতে এসে লুকিয়ে থাকা বের করছি। এইসব বলতে বলতে ভাই আমাকে লাঠি দিয়ে বাড়ি মারতে লাগলো আর আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, মরে গেলাম ভাইয়া, ভাইয়া তোর পায়ে ধরছি, প্লিজ তুই আমাকে আর মারিস না। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। একজন লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, তাকে শুধু হাসপাতালে নিয়ে গিয়েছি। আর পুলিশ হাসপাতাল থেকে আমাদের বাড়ির ঠিকানা পেয়ে আমাকে জিজ্ঞাসা করতে এসেছিল। ও ভাইয়া প্লিজ আমাকে আর মারিস না, খুব ব্যথা পাচ্ছি ভাইয়া প্লিজ। আমি এইসব বলে চিৎকার করছি আর ব্যথায় ছটফট করছি। আমার কথাগুলো শুনে ভাইয়া বলল, আবার মিথ্যা কথা বলছিস? তোকে আস্তে আস্তে মারছি তো, তাই তোর মুখ দিয়ে মিথ্যা কথা বের হচ্ছে। তোর মুখ দিয়ে সত্যি কথা কিভাবে বের হতে হয় তা আমি জানি, দাঁড়া তোকে দেখাচ্ছি। কথাটা শেষ করে ভাইয়া আমাকে আরো জোরে জোরে মারতে লাগলো। আমি ব্যথা সহ্য করতে না পেরে আরো চিৎকার করতে লাগলাম। তোর ভাইয়া তোকে এমন নির্মমভাবে মারছিল, তখন তোর মা বাবা বোন আসেনি তোর ভাইকে আটকাতে?
বাবা আর নীতি বাড়িতে ছিল না। আর তোর মা? মার খাওয়ার এক ফাঁকে দেখছি মা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। মাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে বললাম, মা ভাইয়াকে একটু বলো না আমাকে যেন আর না মারে। ও মা বলো না, ও মা বলো না একটু ভাইয়াকে, খুব কষ্ট হচ্ছে মা, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ মা ভাইয়াকে একটু থামাও। ব্যথায় শটপট করতে কান্না করতে করতে বলেছিলাম। তখন মা কি করেছে জানিস? কি করেছে? মা খুব যত্ন করে দরজার সামনে থেকে অন্য ঘরে চলে গিয়েছে। তোর ভাইয়াকে আটকায়নি? না। কেন? যদি ভাইয়াকে আটকাতেই চাইতো তাহলে নিজে ফোন করে আমাকে মারার জন্য ভাইয়াকে ডেকে আনতো। মার খাওয়ার পরে যখন আমি বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, রাতে শরীরে জ্বালা করার কারণে আমার জ্ঞান ফিরে আসে। আমি কোনো মতে মাথা ঘুরে পাশে তাকিয়ে দেখি নিধি কান্না করতে করতে আমার শরীরে মলম লাগিয়ে দিচ্ছে। নিধিকে কান্না করতে দেখে আমি বললাম, এই পিচ্ছি কান্না করছিস কেন? ভাইয়া, বড় ভাইয়া তোমাকে আজকে আবার মেরেছে। মেরেছে কিনা তা তো দেখতেই পাচ্ছিস। বড় ভাইয়া সবসময় তোমার সাথে এমন করে, তুমি কিছু বলতে পারো না? কি করে বলি বল, উনি তো আমার বড় ভাই। তাতে কি হয়েছে? সবসময় এমন অত্যাচার কি সহ্য করা যায়? বাদ দে না, তুমি হয় ভাইয়াকে এরপর থেকে ভাইয়া যদি মারে উত্তর দিবে, না হলে কি? না হলে এই বাড়ি থেকে চলে যাবে। আমি বাড়ি থেকে চলে গেলে তোর ভালো লাগবে? আমার ভালো না লাগুক, কিন্তু আমি তোমাকে এইভাবে মার খেতে আর দেখতে পারবো না। তারপর নিধি কান্না করতে করতে আমার সম্পূর্ণ শরীরে মলম লাগিয়ে দিয়ে আমাকে নিজের হাতে ভাত খেয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। আর আমি চুপচাপ পিসিটার দিকে তাকিয়ে থাকি। পিসিটা মাত্র সপ্তম শ্রেণীতে পড়লেও আমার কেমন খেয়াল রাখে, ঠিক যেন মায়ের মতো। আমার মা এতটা খেয়াল রাখে না। পিসিটার কথা ভাবতে ভাবতেই আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে কাজ শেষ করে কলেজে চলে আসি। সকালের নাস্তা করিস নি? আমার জন্য সকালের নাস্তা তৈরি হয় না। কেন? সে অনেক কথা, এখন আর বলার মতো সময় নেই। পাশে একটা রেস্টুরেন্ট আছে, চল কিছু খেয়ে নিবি। না রে, আমাকে বাড়িতে যেতে হবে। তুই বাড়িতে যাওয়ার জন্য এত উতলা হয়ে রয়েছিস কেন? আমি তাড়াতাড়ি বাড়িতে না গেলে বাড়ির কাজগুলো কে করবে? কেন, তোদের বাড়ির কাজের লোক নেই? আছে তো। তাহলে সে করবে, তুই তাড়াতাড়ি বাড়িতে যাবি কেন? আমি বাড়িতে না গেলে সে কাজ করবে কি করে? মানে আমাদের বাড়ির কাজের লোক এখন তাদের সাথে গল্প করছে। কোথায়? এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই। কেন, আমি আছি না? তুই মানে? আমি বাড়ির কাজের লোক। কি? হ্যাঁ, আচ্ছা চলি রে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আরো দেরি করে বাড়িতে ফিরলে পরে আবার ভাগ্যে দুপুরে খাবারও জুটবে না। কথাটা শেষ করে সাগর চলে গেল, আর আমরা অবাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। জানি না রে, সাগরকে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত আমরা চারজন অবাক নয়নে তাকিয়েছিলাম। সাগর চোখের দৃষ্টির অগোচরে চলে যাওয়ার পর আমরাও বাড়িতে চলে আসি, কিন্তু আমাদের মাথা থেকে প্রশ্ন দূর হচ্ছিল না। বারবার শুধু সাগরের কথা আর হাসিগুলোই মাথায় আসছিল। আমরা এসব নতুন না, তাই হয়তো হাসতে পারছি। সাগরের এই কথাটাই বারবার মাথায় ঘুরছিল, আর সারাদিন সারা রাত সাগরের এই কথাটাই ভেবেছি, আর এর অর্থ বোঝার চেষ্টা করেছি। মাঝে মাঝে ভাবতাম, এর অর্থ কি? সাগরকে ওর ভাই এর আগেও মেরেছে, নাকি সব সময় ওর ভাই ওকে মারে? কিন্তু কেন? কি এমন কারণ থাকতে পারে যে ওর ভাই ওকে সবসময় মারবে? এই কেন এর উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম সাগরের কাছেই এই প্রশ্নের উত্তর জানতে চাইব, আর সেই জন্য পরের দিন কলেজের জন্য অপেক্ষা করতে থাকি। পরের দিন তুই সাগরের এই প্রশ্নের উত্তর জানতে পেরেছিলি? কেন জানি আরোহীর চোখের কোণে জল দেখতে পেলাম। কিরে বল, জানতে পেরেছিলি নাকি না? হ্যাঁ, পেরেছিলাম। কি জানতে পেরেছিলি? পরের দিন কলেজে সাগরকে প্রশ্নটা জিজ্ঞাসা করতেই সাগর আমাদের যা বলছিল তা শুনে আমরা চারজন রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কি এমন বলেছিল যার জন্য তোরা অবাক হয়ে গেছিলি? শুন তাহলে। সেই দিন রাত আমাদের কাছে জানি শেষই হচ্ছিল না। সারা রাত আমরা চারজন অপেক্ষা করতেছিলাম কখন রাত শেষ হবে। কিন্তু ওই যে কথায় আছে না, অপেক্ষার প্রহর শেষ হতে একটু বেশি দেরি হয়। আমাদের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। অপেক্ষা করতে করতে আমরা কখন যে ঘুমিয়ে পড়ছিলাম তা আমরা নিজেরাও জানি না। সকালে মা এসে আমাকে ডাক দেয়, জয়, জয়, ওঠ। মা, যাও তো, বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও। আর কত ঘুমাবি? কলেজের সময় তো হয়ে আসলো,
কলেজে যাবি না? কয়টা বাজে? 9:30 বেজে গিয়েছে। কি এত বেলা হয়ে গেছে আর তুমি আমাকে এখন ডাকছো? আমি তো তোকে সেই কখন থেকে ডাকছি, তোরই তো বিছানা থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। মা, তুমিও না? এমনিতেই আজকে আমাকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হতো, আর তুমি আমাকে এত বেলা করে ডাকলে, দূর, ভালো লাগে না। যাক বাবা, উনি সকালে ঘুম থেকে উঠবে না আর দোষ আমার হয়ে গেল। তারপর আমি কোনো মতো ফ্রেশ হয়ে এসে নাস্তা করেই বাইক নিয়ে কলেজে চলে আসলাম। পিছন থেকে মা আমাকে ডেকে নাস্তা করে যেতে বলল, কিন্তু আমি দেরি হয়ে গিয়েছে বলে কলেজে চলে আসলাম। আমি কলেজে এসে দেখি আমাদের আড্ডার জায়গায় রাজু, সিয়াম আর রিয়াদ আগে থেকেই বসে আছে। আমি বাইক রেখে ওদের কাছে গেলাম। কিরে জয়, আজকে কলেজে আসতে এত দেরি করলি কেন? আর বলিস না, কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই উঠতেও দেরি হয়েছে। আর বলিস না, সাগরের কথাগুলো চিন্তা করতে করতে ঘুমাতে আর পারিনি। ওর কথা কালকে রাতে আমাদেরকেও ঘুমাতে দেয়নি, তাই তো আজকে তাড়াতাড়ি কলেজে চলে এসেছি। আচ্ছা, সাগর কি কলেজে এসেছে? না রে, সে কখন থেকে ওর জন্য এখানে বসে অপেক্ষা করছি, কিন্তু ওর আসার কোনো চিহ্নই দেখছি না। আমার মনে হয় কি ও কলেজে আসবে না। আসবে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সাগর কালকে আসবে, কারণ সাগর কলেজ বন্ধ করার মতো ছেলে না। কিন্তু কখন? চল এখন তাহলে সাগরের কাছে যাই। তারপর আমরা সবাই মিলে সাগরের সামনে গিয়ে উপস্থিত হলাম। সাগর আমাদের দেখে দাঁড়িয়ে গেল। তোরা সবাই দৌড়ে কোথায় যাচ্ছিস? আমরা তোর কাছে আসছিলাম। কেন? অসম্পূর্ণ কথা মানে? আরে ওই তোর ভাই তোকে এমন ভাবে মারে কেন, আর তোর মা দেখেও কিছু বলে না কেন? এসব কিছু জানতে চাই। এগুলো জেনে তোরা কি করবি? জানি না কি করব, কিন্তু আমরা জানতে চাই। কেন? এতদিন আমাকে নিয়ে এমনিতে মজা করছিস, আর আজকে আমার কষ্টের কথা শুনে এসব নিয়ে মজা করতে চাস নাকি? থাক, তোর কষ্টের কথা আমাদের শুনতে হবে না। ভেবেছিলাম তোর কষ্টের কথাগুলো আমাদের বললে তোর মন হালকা হবে, আর আমরা জানতে পারবো তোর সাথে তোর মা ও ভাই এমন করে কেন। কিন্তু তুই বলবি কিনা আমরা তোর কষ্টের কথা শুনে ওইসব নিয়ে তোর সাথে ফাজলামি করব? সাগর, আমরা মানছি আমরা খারাপ, একটু বেশি দুষ্টু, তোর সাথে সব কিছু নিয়ে ফাজলামি করি, কিন্তু বিশ্বাস কর আমরা এতটা খারাপ না বা দুষ্টু না যে কারো কষ্টের কাহিনী নিয়ে তার সাথে ফাজলামি করব, মজা করব। তো কথার কাজ নেই, চল তোরা আমরা চলে যাই। হ্যাঁ চল। আরে আরে, কোথায় যাচ্ছিস? আমি তো তোদের সাথে ফাজলামও করলাম, এতটা কিনা রেগে যাচ্ছিস? ওইটা ফাজলামি ছিল, আমার কাছে তো এইটাই কোনো অংশে ফাজলামি মনে হচ্ছে না। তোর কাছে ফাজলামো না মনে হলেও এইটা আমার কাছে ফাজলামি ছিল। এখন চল। কোথায় যাব? কেন, ক্লাসে। তুই আমাদের তোর কাহিনী বলবি না? এত কিছু বলার সময় কোথায়? আমাদের হাতে এত সময়, আর তুই বলছিস সময় কোথায়? তোদের হাতে সময় থাকলেও আমার হাতে সময় নেই, আমাকে ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিছু হবে না। তেমন কিছু না হলেও আমার অনেক কিছুই হবে। বন্ধুদের জন্য একদিন ক্লাস বন্ধ করতে পারবি না? কিন্তু? কোনো কিন্তু না। তাছাড়া আমরা তো মাত্র প্রথম ক্লাসটা করব না। এত যখন জোরাজোরি করছিস তাহলে চল যাই, কোথায় গিয়ে বসি, তারপর তোদের কাহিনী শোনাই। হ্যাঁ চল। তারপর আমরা সবাই সাগরকে নিয়ে কলেজের পাশে নদীর দিকে গিয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসলাম। হ্যাঁ সাগর, এখন বল। কি বলবো? তোকে তোর ভাইয়া কবে থেকে মারে? ভাই আমাকে ছোটবেলা থেকে মারে, আর মা তখন থেকে অবহেলা করে। হয়তো জানি, হয়তো না। তোরা তো জানিস আমাদের পরিবারে আমরা 5 জন, ভাইয়া, আমি, আমাদের ছোট বোন নিধি, আর আমাদের মা বাবা। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখে এসেছি মা আমাকে তেমন ভালোবাসে না, সবসময় কেমন অবহেলা করে। অপরদিকে ভাইয়াকে কত আদর করে। বলতে দ্বিধা নেই যে ভাইয়ের প্রতি মার এত ভালোবাসা দেখে আমার হিংসে হতো। শুধু হিংসে নয়, অনেক হিংসে হতো। মা ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দিত, গোসল করে দিত, আবার গোসলের পর সুন্দর সুন্দর পোশাক পরে সাজিয়ে দিত। আর আমার বেলা সব কিছুতে উল্টো। কখনো আমাকে নিজের হাতে খাইয়ে দাও তো দূরের কথা, কখনো আমাকে ভাত বেড়েও দিত না। মা আমাকে গোসল করে সুন্দর পোশাক পরে সাজিয়ে দিয়েছে এমন শুধু আমি স্বপ্নেই দেখতাম। বাস্তবে মা আমার কাছে আসতো না। তোরা হয়তো জেনে থাকবি, আমি ছোট থাকতেই বাবা অফিসের কাছে বেশি সময় বাইরেই থাকতো। যখনই বাড়িতে আসতো তখন আমার আর ভাইয়ের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে বাড়িতে ফিরতো। শুধু পোশাক নয়, অনেক খেলনা
আরেকটা বাচ্চার প্রয়োজনীয় যা যা লাগতো সব কিছু নিয়ে বাড়িতে ফিরত। আর মা সবসময় সেই খেলনা পোশাক ভাইয়াকে দিত আর তাকে পোশাক পরিয়ে রাখতো। আর আমার ভাগেরগুলো দিয়ে কী হতো জানিস? হ্যাঁ, আমার ভাগের পোশাক ভাইয়াকে পরিয়ে দিত আর আমাকে ভাইয়ের পুরাতন পোশাকগুলো পরিয়ে দিত। আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত আর ভাইয়েরগুলো যত্ন করে আলমারিতে সাজিয়ে রেখে দিত। কিছুদিনের মধ্যে ভাই আমারগুলো ভেঙে ফেলতো। তারপর বাবা বাড়িতে আসলে মা সেইগুলো নিয়ে বাবাকে দেখিয়ে দেখিয়ে বলতো, দেখছো দেখছো তোমার ছেলের কাণ্ড, তুমি এত শখ করে টাকা দিয়ে খেলনাগুলো কিনে এনেছো, আরও কিনা কিছুদিন না যেতে খেলনাগুলো ভেঙে ফেলেছে। বাদ দাও না, ছেলে মানুষ, ভাঙবেই তো। আবার যখন আসবে তখন ওর জন্য নতুন খেলনা নিয়ে আসবো। এখন বলো, তুমি শুভ্র পোশাক সাগরকে পরিয়ে রেখেছো কেন? আর বলো না, ওকে আমি কতবার বলি নতুন পোশাকগুলি পর, কিন্তু তোমার ছেলে কি বলে জানো? কি বলো? বলে আমি শুভ ভাইয়ের পোশাক পরবো, তুমি ওনাকে আমার পোশাক পরিয়ে দাও আর আমাকে ওনার পোশাকগুলো পরতে দাও। যদি বলে যে তোমার শুভ ভাইয়ের পোশাক তো পুরাতন হয়ে গেছে, তাহলে কি? কি বললে? বলে আমি কিছু জানি না, আমি ভাইয়ের ওই পুরাতন পোশাকগুলোই পরবো, আমি আমার নতুন পোশাক পরবো না। এইসব বলে জেদ ধরে বসে থাকে। তারপর আমি আর কোনোভাবে ওকে নতুন পোশাকগুলো পরাতে পারি না। মা বাবাকে এইসব বলে বুঝিয়ে দেয়। প্রথমে মনে করতাম মায়ের রাতের ভালোবাসা তেমনি হয়, কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম এগুলো ভালোবাসা দূর কিছুই না, বরং এগুলো অবহেলা। তোর মা যে তোর সাথে এমন করে, যখন বুঝতে শিখেছি যে মা নিজে ইচ্ছেতে আমাকে অবহেলা করে, তখন একবার বাবাকে গিয়ে বলেছিলাম। তারপর যা হয়েছিল তা আমার কাছে আরও বেশি দুঃখের আর কষ্টের ছিল। একদিন রাতে বাবা বাড়িতে ছিল, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে শোবার ঘরে চলে গেছি। বাবা নিজের রুমে বসে বসে একটা বই পড়ছে আর মা ভাইয়াকে ঘুম পাড়িয়ে দিতে চলে গিয়েছে। তখন ঈদে আমাদের মাঝে আসেনি। মা প্রতিদিন এমনি করে, খাবার খাওয়ার পর ভাইয়াকে নিয়ে ভাইয়ের রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর আমাকে বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়তে। যেখানে ভাইয়ের জায়গায় মার উচিত আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, কারণ আমি ভাইয়ার চেয়ে বেশি ছোট। সেদিন কেন জানি নিজের অভিমানগুলো ধরে রাখতে পারিনি, তাই আমি আমার রুম থেকে বাবার রুমে চলে গেলাম। আমি বাবার রুমে দরজার সামনে গিয়ে বললাম, বাবা। সাগর, তুমি এইখানে ঘুমাবে না? তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই বলার জন্য আসলাম। আগে আমার কাছে আসো, তারপর যা বলার বলিও। আমি এক পাক করে বাবার রুমে গিয়ে বাবার কোলে বসলাম। হ্যাঁ, এখন বলো। আমি জন্ম নিয়ে তোমাদের উপর বোঝা হয়ে গেছি, তাই না? কি বলছো এসব? তুমি আমাদের সন্তান, তুমি জন্ম নিয়ে আমাদের উপর বোঝা হবে কেন? আর তোমাকে এসব কে বলেছে? কেউ না। তাহলে এসব কি বলছো? আমি চুপ করে আছি। সাগর, কি হয়েছে সত্যি করে বলতো আমাকে। মা আমাকে একটু ভালোবাসে না। কে বলেছে তোমাকে তোমার মা ভালোবাসে না? তুমি জানো তোমার মা কত বেশি ভালোবাসে? সব মিথ্যে কথা, মা আমাকে একটু ভালোবাসে না, উল্টো মা ভাইয়াকে বেশি ভালোবাসে। সাগর, বড় ভাইয়ের সাথে হিংসে করতে নেই। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? না, কিন্তু। কিন্তু কি? আর তুমি কি বলতে যাচ্ছ একটু পরিষ্কার করে বলো তো। বাকি সবার মায়ের মতো আমার মা না। হঠাৎ এই কথা কেন? বাকি সবার মায়েরা তাদের সন্তানদের কত আদর করে, তাদের সাথে খেলে, তাদের নিজের হাতে খাইয়ে দেয়, তাদের সুন্দর সুন্দর পোশাক পরায়, তাদের ঘুম পাড়িয়ে দেয়। আর আমার মা? কেন তোমার সাথে তোমার মা এমন ব্যবহার কবে থেকে করে? তুমি যতদিন বাড়িতে থাকো শুধু ততদিনই। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর মা আমাকে তার কাছে যেতে দেয় না। তুমি বাড়ি থেকে যাওয়ার পর মা আমার সাথে যেমন ব্যবহার করে, তো ওই পাশের বাড়ির বিজয়ের মা তাদের পালিত কুকুরটার সাথে এমন ব্যবহার করে না। বিজয়ের মা ওদের বাড়ির কুকুরটাকে কি সুন্দর করে খাবার বেড়ে সামনে দেয়, কত যত্ন করে। আর আমার মা আমাকে একটু আদর করে না। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর সবসময় আমাকে ভাইয়ের পুরাতন পোশাক পরতে দেয়, আর ভাইয়া কেমন নতুন পোশাকগুলো পরায়। মা কি সুন্দর করে ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দেয়, আর আমার সামনে শুধু ভাতগুলো বেড়ে রেখে দেয়। ভাইয়া যদি কখনো জ্বর আসে বা শরীর খারাপ হয়, তখন মা কেমন পাগল হয়ে যায়, কে থেকে কী করবে আমার বুঝে ওঠে না। অন্যদিকে আমার যদি জ্বর আসে বা শরীর খারাপ হয়, তাহলে মা আমার ঘরে একটু ওকে দিতেও আসে না। শুধু মা কেন, তখন ভাইয়াকেও আমার কাছে আর আসতে দেয় না। আবার কিছু হলেই আমাকে আমার ঘরে বন্দি করে রাখে। সময় মতো দরজা খুলে খাবার আর ওষুধটা শুধু দেয়। মা আমাকে ঘর থেকে বেরো হতে দেয় না, কারণ আমি ঘর থেকে বের হলে যদি ভাইয়ের শরীর খারাপ হয়ে যায়। এখন তুমি বলো মা আমাকে কীভাবে ভালোবাসে? আর আলমারিতে যে খেলনাগুলো দেখছো না, ওগুলো সব আমার। মা সবসময় আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত আর ভাইয়ারগুলো আলমারিতে রেখে দিত।
আমাকে আমার খেলনাগুলো সেও দেখতে দিত না। আর ভাইয়াগুলো ভেঙে ফেললে মা তোমাকে বলতো আমি ভেঙে ফেলেছি। আর ভাইয়াটাও ঠিক মায়ের মতো, আমার সাথে একটুও খেলে না, আমাকে তার কাছে আসতে দেয় না, আমাকে একটু ভালোবাসে না। আরও কত ছেলেদের কত বড় ভাই আছে, তারা তো তাদের ছোটো ভাইদের সাথে এমন করে না, তাহলে আমার ভাই আমার সাথে এমন করে কেন? সেদিন বাবা আমার মুখ থেকে মায়ের আর আমার ভাইয়ের বিরুদ্ধে একরাশ অভিমানের গল্প শুনেছিল, সেই ছোট থেকেই। তাহলে এতদিন আমাকে বলো নাই কেন? এতদিন তো বুঝতাম না যে মা আমাকে ভালোবাসে না, উল্টো অবহেলা করে। এখন বুঝতে শিখেছি, তাই তো তোমাকে বললাম। ঠিক আছে, আমি এই নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবো, তারপর দেখবে তোমার মা আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন তুমি তোমার রুমে গিয়ে ঘুমে আসো, তোমার মা আসলে আমি এই নিয়ে কথা বলবো। আচ্ছা। আমি চোখ মুছতে মুছতে তার রুম থেকে চলে যাই, আর বাবা বই পড়া বাদ দিয়ে আমার কথাগুলো ভাবতে লাগলো। আমি দরজার সামনে যেতেই দেখতে পেল মা দরজার অপর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার চোখ আমার মায়ের চোখের উপর পড়তেই আমি দেখতে পেলাম মার আগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। সাগর, তুই এত কিছু বলিস কিন্তু আসল কথাটাই বলিস না। কোন কথা? তোর ভাই কখন থেকে এবং কেন মারতে শুরু করেছিল? ওহ রাজু, হচ্ছেটা কি? সাগর যেভাবে বলতে ইচ্ছে করছে সেইভাবেই বলুক না। না মানে? রাজু, আমি বরং গিয়ে ক্লাস করি, তোদের আমার গল্প শুনে কাজ নেই। কারণ আমার গল্পের শেষে তো ভাইরাতে মার খাওয়ার মায়ের অবহেলাই আছে, এগুলো তো তোরা জানিসই। তাহলে শুধু বলে তোদের আর আমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে আর কেন হলো তা তো জানতে পারা না। আমি তো তারই কারণ এত সময় ধরে বলছি। যদি সরাসরি আমাকে ভাই মারতে শুরু করেছে তখন থেকেই বলি, তাহলে তোরা আমাকে আবার প্রশ্ন করবি যে তোর মা সামনে ছিল তবুও তোকে আটকালো না কেন। তাই আমি সব কিছু শুরু থেকেই বলছি, কিন্তু তোদের এসব ভালো লাগছে না, তাই তোদের আর গল্পটা শুনে কাজ নেই। তার চেয়ে বরং আমি ক্লাসে চলে যাই। না না, তুই তোর মতোই গল্পটা বল, আমি আর কথা বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। তারপর বাবার রুম থেকে আমি চলে আসার পর মা রুমের ভেতর প্রবেশ করে বিছানা ঠিক করতে থাকে। বাবা মাকে দেখে বই রেখে মায়ের সামনে যায়। বাহ, আমার সামনে তো ভালোই অভিনয় করতে পার। তোমার তো অভিনয় জগতের থাকার দরকার ছিল। তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো। আর অভিনয় করতে হবে না, আমি কি বলতে চাচ্ছি তুমি ভালো করেই জানো। আমি দেখেছি তুমি দরজার অপর পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিলে। বেশ করেছি, শুনেছি। আর ওর সাথে আমার পক্ষে এসে ভালো ব্যবহার করা সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমার ছেলে। ও আমার ছেলে না, ভুলে যেও না। তুমি ওকে রাস্তা থেকে তুলে এনেছিলে। আর কোনো রাস্তার ছেলেকে আমি আমার নিজের ছেলে ভাবতে পারবো না। কেন পারবে না? তোমার নিজের ছেলে তোমাকে যতটা না ভালোবাসে, সাগর তার চেয়ে অনেক বেশি তোমাকে ভালোবাসে। তাছাড়া সাগর তো তোমার কাছে টাকা পয়সা চাই নেই, শুধু তো একটু ভালোবাসাই চেয়েছে। তুমি পারো না ওকে একটু ভালোবাসা দিতে? আমি ভালোবাসার ঝুলি নিয়ে রাস্তায় বসে নেই। যে করে রাস্তার ছেলে এসে ভালোবাসা চাইবার আমি তাকে ভালোবাসা দিয়ে দিব। তুমি রাস্তার ছেলে কাকে বলছো? ভুলে যাও না, সাগর আর শুভ এর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। শুভ যেমন আমার ছেলে, সাগরও ঠিক আমারই ছেলে। তুমি একটা রাস্তার ছেলের জন্য আমার গালে হাত দিলে। আর একবার যদি তুমি সাগরকে রাস্তার ছেলে বলো, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। নিজের পরিবারের চাইতে রাস্তার ছেলের মূল্য তোমার কাছে এত বেশি। দেখে নিও একদিন এই ছেলে তোর মান সম্মান রাস্তায় মিলিয়ে দিবে। কোন ছেলে আমার মান সম্মান রাস্তায় মিলিয়ে দিবে তার সময় বলে দিবে। এইভাবে মা আর বাবার মধ্যে আরও কিছু সময় ঝগড়া হয়। এরপর থেকে মা আমাকে আর কিছু বলেনি, যা যেমন আদর করেছে। কিন্তু আমি দেখেছি মায়ের চোখে আমার জন্য একরাশ রাগ, যা আমার উপর বের হওয়ার জন্য একটা সময়ের অপেক্ষা করছে। কিছুদিন পর বাবা এক কাজে শহরের বাইরে যায়, আর সেদিন রাতে মা তার অপেক্ষার সময় পেরিয়ে যায়। তারপর আমার সাথে যা করে তার কথা ভাবলেও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। বাবা যেদিন চলে যায় তার পরদিনই মা তার 2 হাত পিছনে দিয়ে আমার রুমে আসে। মা কিছু বলবে? বলবো না, করব। কি? তোকে আদর করব। সেই দিন না তোর বাবার কাছে আমার নামে বিচার দিয়েছিলি, যাতে কারণ আমি তোকে আদর করি নাই, তাই ভাবলাম আজকে তোকে একটু আদর করি। সত্যি বলছো মা, তুমি আমাকে আদর করবে? হ্যাঁ বাবা, সত্যি বলছি। একটু আমার কাছে আসো, তাহলে তো তোমাকে আদর করতে পারবো না। এই তো এসে গিয়েছি, এখন অনেক আদর করো।
মায়ের কাছে যাওয়ার সাথে সাথেই মা আমার গালে 2টা ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। মা, তুমি আমাকে মারলে কেন? বাবা, আমি তো তোমাকে মারি নাই, আমি তো তোমাকে আদর করছি। কিন্তু এটা কোন ধরনের আদর? আমার আদর এমনই। কিন্তু তুমি তো ভাইয়াকে অন্যভাবে আদর করো। খুব শখ না ভাইয়ের মতো আদর খাওয়া? হ্যাঁ, অনেক শখ। এই বয়সে বড় ভাইয়ের সাথে হিংসা করিস? আর তো বছর পরেই রয়েছে। কথাটা শেষ করেই মা তার পেছন থেকে আরেক হাত বের করে, আর সেই হাতে ছিল একটা লাঠি। সেই লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে। মা আমাকে মারতে মারতে বলতে থাকে, কত বড় সাহস তুই আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিস, আমার ছেলের সাথে হিংসা করিস। মা এসব বলছে আর মারতে লাগলো। অন্যদিকে আমি ব্যথায় শুধু চিৎকার করেই যাচ্ছি আর বলতে লাগলাম, মার মেরো না, খুব ব্যথা পাচ্ছি, প্লিজ মার মেরো না, খুব কষ্ট হচ্ছে। তোর জন্য আমাকে আমার স্বামী থাপ্পড় মেরেছে, তাহলে তুই ভাবিস কি করে তোকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব? খুব শখ না বাবার কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে? মা, আমি কথা দিচ্ছি আর জীবনেও তোমাদের বিরুদ্ধে বাবার কাছে কিছু বলবো না, তবু আমাকে মেরো না, খুব কষ্ট হচ্ছে মা। কেন বাবা, তোমার না খুব শখ মায়ের আদর খাওয়া, তাহলে এখন যখন আদর করছি তাহলে না করছো কেন? মা, আমি তো এমন আদর চাইনি আমি এমন আদর। তাহলে কেমন আদর চেয়েছিলাম? তুমি ভাইয়াকে যেমন ভাবে আদর করো আমিও তেমন আদর চেয়েছিলাম। আবার আমার ছেলের সাথে নিজেকে তুলনা করে হিংসা করছিস? এত মার খাওয়ার পরও তো শিক্ষা নেই। না না মা, আমি ভাইয়ের সাথে নিজেকে তুলনা করছি না, আর না হিংসে করছি। প্লিজ মা, আমাকে আর মেরো না। তা হবে না, আজকে যখন তোমাকে আদর করতে এসেছি তখন সম্পূর্ণ আদর না করে ছাড়ছি না? কথাটা শেষ করে আরো জোরে জোরে মারতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম আর ছটফট করতে লাগলাম। আরো কিছু সময় পর মারার পর দেখলো আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, তখন মারা বন্ধ করলো। আজকের মতো ছেড়ে দিলাম, এরপর থেকে যদি কখনো দেখছি বা শুনছি তুই আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিছিস বা আমার ছেলের সাথে হিংসা করছিস, তাহলে এর চেয়ে বেশি মারবো। ব্যথার কারণে আমি কিছু বলতে পারছিলাম না। শুধু তাই নয়, আজকে রাতে ভাত তোর বন্ধ। কথাটা শেষ করে মা আমার রুম থেকে চলে গেল আর আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। এই কারণেই বুঝি তোর ভাই আর মা তোর সাথে যা করতো তা কাউকে বলতি না। হ্যাঁ, এবার তো বুঝেছিস আমি এত কথা বা তোদের ভাষায় কেন পেঁচালাম। হ্যাঁ, এত সময় তোদের আমার মায়ের অবহেলার কাহিনী শোনালাম, আর এখন তোদের শোনাবো আমার ভাই আমাকে প্রথম মারার কাহিনী। আচ্ছা, তাহলে বলতে শুরু কর। সেদিনের পর বাবা আসার আগেই আমি সুস্থ হয়ে উঠি। তারপর থেকে মা আর ভাইয়া আমার সাথে আগের ব্যবহার করলেও আমি আর কখনো বাবাকে কিছু বলিনি। তারপর দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। মায়ের পেটে নিধি আসে। মায়ের পেটে নিধি আসার পর থেকে মা কেমন জানি পরিবর্তন হয়ে যায়। আমার সাথে তেমন খারাপ ব্যবহার করে না, সবসময় আমাকে ভাইয়ের মতো আদর করে। মায়ের এমন পরিবর্তনে আমি অনেক খুশি হয়েছিলাম আর মনে মনে চেয়েছিলাম মা যেন সবসময় এমনই থাকে। কিন্তু কথায় আছে না, কিছু চাওয়া কখনো পূরণ হয় না, তেমনি আমার চাওয়া পূরণ হয়নি। নিধি তখন 3 কি 4 বছর, হাঁটা শিখেছে। একদিন মা আমার কাছে নিধিকে রেখে এক কাজে যায়। ভাইয়ের রুমে কোনো একটা কাজ করছিল, বাবা বাড়িতে ছিল না, তাই মা আমার কাছেই নিধিকে খেলতে দিয়ে গিয়েছিল। ছোট থেকে অবশ্য কেন জানি নিধি আমার কোলে আসলে সবসময় হাসতে থাকতো। যতই কান্না করতো না কেন, আমার কোলে আসলেই সবসময় হাসতো। তাই মাও সবসময় আমার কাছে নিধিকে দিয়ে রেখে যেত। তো সেদিনও আমি নিধিকে কোলে নিয়ে আমাদের ঘরের পাশের বাগানে যাই। সেখানে গিয়ে দেখি বিজয় তার কুকুরকে নিয়ে খেলছে। নিধি বাগানে খেলতে ভালোবাসে, তাই আমি নিধিকে বাগানে ছেড়ে দেই আর নিজে বিজয়ের কুকুরের কাছে চলে যাই, কারণ বিজয়ের কুকুরটা আমার অনেক ভালো লাগতো। আমি বিজয়ের কুকুরের সাথে খেলতে থাকি। কিছু সময় পর আমার কানে নিধির কান্নার শব্দ আসে। আমি নিধির দিকে তাকিয়ে দেখি বিজয় একটা ফুল নিয়ে নিধির সাথে টানাটানি করছে আর নিধি কান্না করছে। বিজয়, তুই নিধির সাথে এমন করছিস কেন? এইটা বলে আমি ওদের দিকে যেতে লাগলাম। আমাকে বিজয় ওদের দিকে এগিয়ে যেতে দেখে নিধিকে হালকা ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিধি পাশে থাকা একটা ইটের উপর পড়ে যায় আর নিধির মাথা কিছুটা ফেটে যায়। নিধি চিৎকার করে কান্না করতে থাকে। আমি দৌড়ে বিজয়ের দিকে যেতে লাগলাম আর বললাম, বিজয়, তুই একটা বলের জন্য আমার বোনকে ব্যথা দিলি কেন? আজকে তোকে আমি মেরে ফেলবো। আমার কথা শুনে বিজয় ভয় পেয়ে দৌড়ে চলে গেল, কারণ আমি কিছুটা রাগী স্বভাবে ছিলাম আর নিধির ওপর অনেকটা দুর্বল। বিজয়ের পেছনে বিজয়ের কুকুরটা দৌড়াতে লাগলো। তার সাথে আমি বিজয়কে মারার জন্য ওর পিছনে দৌড়াতে লাগলাম, কিন্তু বিজয় ওদের বাড়ির ভিতরে চলে গেল। অন্যদিকে নিধির কান্নার শব্দ শুনে ভাই আর মা দৌড়ে ঘরের ভিতর থেকে বাইরে চলে আসে। নিধিকে একা একা বাগানের মধ্যে কান্না করতে আর মাথা দিয়ে রক্ত পড়ছে দেখে ভাইয়া রেগে গেল
আর মা তাড়াতাড়ি নিধিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। আমি দৌড়ে আসলাম। আমাকে ভাই নিধির কাছে আসতে দেখি ভাই আমাকে থামিয়ে দিল। সাগর, ওই জায়গায় থেমে যা। ভাইয়া নিধি কান্না করছে, ওকে আমার কোলে দাও, দেখবে নিধি আর কান্না করবে না। চুপ, একদম চুপ। এতই যখন নিধির উপর ভালোবাসা ছিল তাহলে ওকে ছেড়ে গিয়েছিলি কেন? আমি তো বলছি না চুপ, আর একটা কথা বলবি না। ভাই চিৎকার করে আমাকে ধমক দিল। ভাইয়ের ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ ভাইয়াকে এত রাগাতে আমি আগে কখনো দেখিনি। জানি না ভাইয়ের এত রাগের ফল হিসেবে আমার উপর কি আসতে চলেছে। সেদিন আর আমার নিধির সাথে হাসপাতালে যাওয়া হয়নি। নিধিকে বাড়িতে আনার পর আমি নিধিকে দেখতে গেলেও মা আর বিশেষ করে ভাই আমাকে নিধিকে দেখতে দেয়নি। ভাই আমাকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দেয়। সেদিন রাতে মা বাবা ভাইয়া কেউ আমাকে খাবার খেতে দেয়নি। রাতে ভাইয়া আমার রুমে আসে। আমি বিছানায় জড়সড় হয়ে শুয়েছিলাম। ভাইয়াকে দেখিয়ে বিছানা থেকে উঠলাম। ভাইয়া, তুমি আমাকে নিধির কাছে নিয়ে যেতে এসেছো? তোর নিধির কাছে যাওয়ার অনেক ইচ্ছে, তাই না? হ্যাঁ, নিয়ে যাবে আমাকে? এতই যখন ইচ্ছে ছিল তাহলে নিধিকে ব্যথা পেতে দিলি কেন? বিশেষ করে আমি ইচ্ছে করে ওকে ব্যথা পেতে দেইনি। ভাইয়া কিছু না বলে নিজের প্যান্টের বেল খুলতে লাগলো। এ কি ভাইয়া, তুমি তোমার বেল খুলছো কেন? কেন খুলছি তুই বুঝতে পারিস না? না। দাঁড়া, বোঝাচ্ছি। ভাই আমাকে মারতে শুরু করলো। আমি চিৎকার করছি, ভাই আমাকে মারছো কেন? তোকে মারবো না তো কাকে মারবো? তোর জন্য আমার আদরে বোনটা শরীর থেকে রক্ত পড়েছে, তোকে আমি আজকে ছাড়বো না। ভাই বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। তোর দোষ আছে নাকি না নাই আমি ভালো করে জানি। ভাই প্লিজ আমাকে মেরো না, খুব কষ্ট হচ্ছে। চিৎকার করে কথাগুলো বলছি আর ব্যথায় ছটফট করছি, তবুও ভাই আমাকে মারা বন্ধ করেনি। মা একবার আমার চিৎকার শুনে রুমে এসেছিল, কিন্তু ভাইয়াকে না আটকে আমার রুম থেকে চলে গেছে। সেই দিনই ছিল প্রথম দিন ভাইয়া আমাকে যেদিন মেরেছে। তারপর থেকে ভাইয়ের যখন ইচ্ছে হতো, যখনই রাগ হতো, কারণ না কারণে, আমার দোষ থাকুক বা না থাকুক, সবসময় আমাকে মারতো। সবসময় ভাই নিজের রাগ আমার উপরে ছাড়তো। মা ভাইয়াকে তেমন কিছু বলতো না। সেদিনের পর থেকে ওই বাড়িতে আমার জন্য তেমন খাবার রান্না হতো না। সারাদিনে বা রাতে যে কোনো একবেলা আমার পাকে খাবার জুটত। অবশ্য যে নিধির জন্য আমাকে ভাইয়া তো মেরেছিল, সেই নিধি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সবসময় তার আমার লাগতোই, আর এখনও লাগে। আমাকে ছাড়া তার চলেই না। তার সাথে নিধি বড় হওয়ার পর যে দুবেলা আমার ভাগে খাবার জুটত না, সে দুবেলাও নিধি আমাকে তার ভাগের অর্ধেক খাবার খাইয়ে দিত। কথাগুলো শেষ করেই হাত দিয়ে চোখ মুছেই জয় এবং রাজু আর সিয়ামের দিকে তাকিয়ে দেখি ওদের চোখের কোনো জল। কিরে, তোদের চোখের কোনো জল কেন? তুই ছোট থেকে এতটা কষ্ট সহ্য করছিস, এইগুলো এখন আর আমার কাছে কষ্ট মনে হয় না। তবুও একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? তোর মা বা ভাইয়ার কি একটু দয়া হয় না তোর উপর? দয়া হলে কি এমন নির্মমভাবে মারতে পারতো? এত অত্যাচার সহ্য করে তুই ওই বাড়িতে থাকতে পারিস কি করে? অভ্যাস হয়ে গেছে রে। সাগর, তোর আর ওই বাড়িতে থাকতে হবে না। তুই আজকেই আমাদের বাড়িতে চলে আয়। না রে, তা হয় না। কেন হয় না? কারণ ওই বাড়িতে আমার পরিবার আছে। যে ভাই তোকে মারে, যে মা তোকে অবহেলা করে, তুই তাদের পরিবার বলছিস? তাদের জন্য ওই বাড়িতে থেকে যেতে চাচ্ছিস? তাদের ছাড়াও তো সেই বাড়িতে আরো মানুষ আছে। তুই কার কথা বলছিস? সেই বাড়িতে আমাকে ভালোবাসার মতো আমার বাবা আছে, আর আমাকে চোখে হারানোর আমার প্রিয় বোনটা আছে। ওকে ছাড়া আমি কোথাও গিয়ে শান্তি পাবো না রে। ওখানে থাকলে তোকে ওরা মেরে ফেলবে। আমার বোনের জন্য আমাকে মরতেও হয় যদি, তাহলে আমি রাজি। এখন এসব বাদ দে, ক্লাস করতে হবে, চল। আমাদের আর কথা বলতে না দিয়ে সাগর হাসি মুখে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে চলে গেল। আমরাও চোখ মুছে ক্লাসে চলে আসি। এই ছিল আমার এতিম বন্ধুর কাহিনী, বুঝেছিস তুই? এরপর যদি আর কখনো তোদের ওই পাপি মুখ দিয়ে আমার এতিম বন্ধুর নামে একটা খারাপ কথা শুনেছি, তাহলে সত্যি করে বলছি, আমি তোদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথাটা মাথায় রাখিস। জয় আরোহী এবং ওর বন্ধুদের হুমকি দিয়ে রাজু, সিয়াম এবং রিয়াদকে নিয়ে ওদের সামন থেকে চলে যেতে লাগলো। এত সময় আমার জীবন কাহিনী শুনে আরোহী আর ওর বন্ধুদের চোখেও জল চলে এসছে। সব থেকে বেশি জল আরোহীর চোখ দিয়ে পড়েছে। তার সাথে আরোহী অনেক কষ্ট পেয়েছে, কারণ আরোহী যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কি কি করেছে তার সব কিছু আরোহীর চোখের সামনে ঘুরতে শুরু করে দেয়। আর সেই সব ঘটনা আরোহীকে আরও বেশি করে কষ্ট দিতে শুরু করলো। কারণ আরোহী এখন বুঝতে পারছে, একটা ছেলে যে ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে, তার সাথে এমন করা ঠিক হয়নি। তাছাড়া আরোহীর কানে এখন শুধু একটা কথাই বাজছে, আর তা হলো, যেন আরোহী
আমি না জীবনেও কোনোদিন ভাবিনি কেউ আমাকে কোনোদিন এতটা ভালোবাসবে। হয়তো কখনো কোনো ভালো কিছু করেছিলাম, তাই এখন তোমার এত ভালোবাসা পাচ্ছি। কথাগুলো আর অন্য কারো না, কথাটা আমার। কোনো একদিন আমি নিজে আরোহীকে বলেছিলাম, আর সেই কথাগুলো আরোহী কানে বাজছে। এই কথাগুলোর উত্তর যখনই আরোহী আমার কাছে জানতে চেয়েছে, তখন আমি একটা হাসি দিয়ে উড়িয়ে দিয়েছি। কখন আর আরোহীকে এর উত্তর বলা হয়নি, কারণ আমি চাইতাম না কেউ আমার অতীতের করুণ কাহিনী শুনে আমাকে ভালোবাসুক। অতীতের করুণ কাহিনী শুনে যদি কেউ আমাকে ভালোবাসে, তাহলে সেটা ভালোবাসা নয়, বরং করুণা। কিন্তু আমাকে আরোহী হারে হারে বুঝতে পারছে কেন আমি সেসব কথাগুলো বলতাম। আরোহী, আরোহী কল্পনার জগতে বিভোর। এই আরোহী, কিছু বলেছিলে? আরোহী কল্পনার জগৎ থেকে বের হয়ে এসেই, হ্যাঁ কি বলেছিলি আবার বল। তোর কি মনে হয় ওরা সাগরের ব্যাপারে যা বলে গেল তা কি সত্যি? আমার মনে হয় সত্যি, কারণ আমি যখন সাগরের বাড়িতে যেতাম তখন আমার কেন জানি মনে হতো সাগরের সাথে ওর মা আর ভাইয়ার মধ্যে কিছু একটা সমস্যা চলছে। তুই সাগরকে কখনো জিজ্ঞেস করিসনি? করেছি। ও তোকে বলেনি? না রে, যখনই জিজ্ঞেস করেছি তখনই মুখের ভেতরে একটা হাসি এনে কথা ঘুরিয়ে ফেলতো। আমিও আর ওকে জোর করতাম না। তাই বলে কোনো মা নিজের সন্তানকে এমন অবহেলা করতে পারে? হোক সে এতিম, তবুও ছেলে। তাছাড়া সাগরের সাথে যে এত কিছু হয়েছে বা হচ্ছে, কখনো তো ওকে দেখে বোঝা যায়নি। আমরা নয় সাগরের সাথে তেমন মিশতাম না, কিন্তু আরোহী তুই তো সবসময় সাগরের সাথে থাকতি। তুই কি কখনো বুঝিসনি সাগরের মনের ভেতরে এত কষ্ট লুকিয়ে রেখেছে? না রবে, ও কখনো আমাকে বুঝতেই দেয়নি ওর মনের ভেতরে এত কষ্ট লুকিয়ে রয়েছে, আর না আমাকে কখনো বলেছে। এই আরোহী, তুই কান্না করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, তোর শত্রু জীবনের শুরু থেকেই এত কষ্ট পেয়ে আসছে। নীলিমা, এইভাবে বলিস না রে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কিন্তু কেন? সাগরের জন্য। তুই এসব কি বলছিস? তোর আবার কষ্ট হচ্ছে সাগরের জন্য? হাসালি রে। আমি যখন তোকে বারবার বলতাম সাগরের সাথে এমন কিছু করিস না, তখন তো আমার কথার দাম দিতি না, আর এখন বলছিস ওর জন্য তোর কষ্ট হচ্ছে। সত্যি বলছি রে, এখন আমি বুঝতে পারছি আমি এতদিন কি ভুল করেছি। একটা অবহেলিত ছেলেকে ভালোবাসা দেওয়ার পরিবর্তে তার সাথে ছলনা করেছি। পুরনো দিনের কথাগুলো মনে পড়তেই এখন খুব খারাপ লাগছে রে। আরোহী, কান্না করিস না, এখন আর কান্না করে লাভ নেই। লাভ আছে কি নেই তা আমি জানি না, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে এখন মেরে ফেলবে। এখন এইসব ভেবে লাভ নেই। আমার কথা তখন শুনলে তোর আজকে ওই দিন দেখতে হতো না। আমি এত কিছু জানি না। আমাকে সাগরের কাছে যে কোনো মূল্যে ক্ষমা চাইতে হবে, না হলে যে আমি বেঁচে থেকেও লাশ হয়ে যাবো রে। সাগরের ঠিকানা তো জয় আর ওর বন্ধুরাই তোকে দিতে পারবে, আর আমার মনে হয় না ওরা তোকে সাগরের ঠিকানা দেবে। দরকার পড়লে ওদের পা ধরবো, তাও যে কোনোভাবে সাগরের ঠিকানা নিয়ে ওর সাথে দেখা করে আমি ক্ষমা চাইবই। আরোহী, দেখ ওই দূরের জয় জানি কার সাথে কথা বলছে। কোথায়? ওই যে ওই দিকে তাকিয়ে দেখ। রের ইশারা করা জায়গায় আরোহী তাকিয়ে কিছুটা অবাক হয়ে যায়, কারণ জয় যার সাথে কথা বলছে সে যে এখানে আসবে তার ভাবতে পারেনি। আরোহী সামনের দিকে তাকিয়ে দেখে জয়ের আজুরিয়াত আর সিয়াম একটা ছোট মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে। মেয়েটা কান্না করছে, আর ওরা চারজন মেয়েটির চোখের জল বারবার মুছে দিচ্ছে। মেয়েটি বেশি বড় না, মেয়েটি অষ্টম শ্রেণীর ছাত্রী। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, মেয়েটি আর কেউ না, আমার বোন নিধি। নিধির স্কুল থেকে আমার ভার্সিটি অনেক দূরে, তাই আরোহী নিধিকে এখানে দেখে এতটা অবাক হয়েছিল। আরোহী, মেয়েটা কে রে? আর জয় ওরা মেয়েটির সামনে এমন করে বসে রয়েছে কেন? মেয়েটি সাগরের ছোট বোন নিধি। নিধি? কি ও এখানে কি করে? এখন তো ওর স্কুলের সময়, আর স্কুল তো ভার্সিটি থেকে অনেকটা দূরে। নিধি এখানে আসলে কি করে আমি জানি না। তাহলে চল একটু এগিয়ে গিয়ে শুনি সাগরের বোনের সাথে ওরা কি বলছে। হ্যাঁ চল। ওরা এক প্যাক করে নিধির দিকে এগিয়ে আসলো। ওদের থেকে কিছুটা দূরে গিয়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগলো। জয় ভাই, বলো না আমার ভাইয়া কোথায়, একটু বলো না আমার ভাই কোথায়। তুমি তো জানো আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারি না, একটু বলো না আমার ভাইয়া কোথায়। পাগলি মেয়ে, তোমার ভাই তোমার কথা রেখেছে। কোন কথা? তুমি বলতে না তোমার ভাইকে এখন থেকে চলে যেতে, যাতে ও আর তোমার বাবা মা
আর বড় ভাইয়ের হাতের মার না খায়, তাই তো তোমার ভাই এই শহর থেকে চলে গিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো। আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি চিনি আমার ভাইয়াকে। আমার ভাইয়া এই শহরেই আছে। না রে বোন, আমরা মিথ্যা কথা বলছি না। সাগর সত্যি আমাদের ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? আমরা নিজেরাও জানি না রে, সাগর আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছে। তোমরা সবাই মিথ্যা কথা বলছো। আমি বুঝেছি তোমরা চাও না আমি আমার ভাইয়ের সাথে কথা বলি, তাই তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলছো। তোমাকে তোমার ভাইয়ের কাছে থেকে দূরে রেখে আমাদের কি লাভ? আমি এত লাভ ক্ষতির হিসাব জানি না, আর বুঝিও না। আমি শুধু আমার ভাইকে চাই। তোমরা আমার কাছে আমার ভাইকে এনে দাও, না হলে আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাও। তোমার কি মনে হয় সাগর যদি আমাদের কাছে থাকতো তাহলে কি আমরা সাগরকে একা রেখে ভার্সিটিতে আসতাম? আমি এত কিছু জানি না। আমার ভাইয়াকে চাই মানে চাই। সে কবে থেকে ভাইয়াকে দেখার জন্য, ভাইয়ের সাথে কথা বলার জন্য স্কুলে পালি তোমাদের ভার্সিটিতে এসেছি, কিন্তু এতদিন না দেখছি ভাইয়াকে, না দেখছি তোমাদের। আর আজকে যখন তোমাদের পেয়েছি তখন আর ভাইয়ের কাছে না গিয়ে বাড়িতে যাব না। নিধি, এইটা কিন্তু ঠিক না। কেউ স্কুল পালায়, সাগর যদি কোনোদিন জানতে পারে তুমি স্কুল পালিয়ে এখানে আসছো তাহলে কিন্তু খুব রাগ করবে। আমি ভাইয়ের রাগ ভাঙিয়ে নিব। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অন্য কোনো সময় আসলে আর বাড়ির কেউ জানতে পারলে আমাকে আর বাড়ি থেকে বেরই হতে দিবে না। তাই বলে স্কুল পালিয়ে এইভাবে আসা তোমার একদমই ঠিক হয় নাই। এখন তাড়াতাড়ি চলো। কোথায়? ভাইয়ের কাছে নিয়ে যাবে? না, তোমাকে স্কুলে দিয়ে আসবো। আর ভাইয়া? বিশ্বাস করো, আমরা সত্যি বলছি। সাগর কোথায় আমরা জানি না। সাগর একটু সুস্থ হয়েই আমাদের কাছে একটা চিঠি লিখে তোমাকে দেখে রাখার জন্য বলে চলে গিয়েছে। কোথায় গিয়েছে তা আমরা নিজেরাও জানি না। এখন তাহলে আমি আমার ভাইয়ের খবর জানবো কি করে? নিধি, কান্না করো না। আমরা যতদূর সাগরকে চিনেছি সাগর আবার ফিরে আসবে। কবে? ঠিক জানি না, কিন্তু আসবে ঠিকই। কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। অন্তত তোমার জন্য ও একদিন ফিরে আসবে। আর কি? আর সাগর একদিন না একদিন আমাদের সাথে যোগাযোগ করবেই। কারণ কি জানো? কি? সাগর ওর ওই পিচ্চি বোনটাকে খুব ভালোবাসে। তাই পিচ্চিটার খোঁজ না নিয়ে ও বেশি দিন থাকতে পারবে না। আর তাই তো আমরা সব বন্ধুরা মিলে অপেক্ষা করছি সাগরের ফিরে আসার, যাতে ওকে খুব করে বকতে পারি আমাদের না বলে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে। না, তোমরা কেউ আমার ভাইকে বকবে না। আমার ভাইকে আমি একা বকবো। ঠিক আছে, তুমি একাই বকো। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুল দিয়ে আসি। আর হ্যাঁ, এরপর থেকে আর কোনোদিন এইভাবে স্কুল পালিয়ে আসবে না। তাহলে আমি জানবো কি করে তোমাদের সাথে আমার ভাইয়ার যোগাযোগ করেছে কিনা? তোমার বাবাকে বলিও একটা মোবাইল কিনে দিতে, আর তারপর আমার কাছে থেকে আমার নাম্বার নিয়ে যেও। সাগর আমাকে ফোন করলে আমি তখন তোমাকে জানিয়ে দেব। আচ্ছা, আমি আজকেই বাবাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে এনে দিতে। সে নয় বলিও। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুল দিয়ে আসি। হ্যাঁ চল। জয়, রাজু, রিয়াদ আর সিয়াম নিধিকে নিয়ে নিধির স্কুলের দিকে রওনা হলো। অন্যদিকে ওরা নিধিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর রিয়া আরোহীকে বলল, আরোহী, ওরা কি সত্যি সাগরের কোনো খবর জানে না? এটা কি করে সম্ভব? আরোহী সেদিন না বললো সাগরকে ওর বাবা আর ভাইয়া যখন মারছিল তখন ওরা চারজনই ওকে ওনাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছে। তাহলে ওরা এখন সাগরের কথা জানবে না কেন? ওরা যদি জানতো তাহলে ওরা সাগরের প্রাণপ্রিয় বোনকে মিথ্যে কথা বললো কেন? এইটাই তো বুঝতেছি না। আরোহী, তুই কি বুঝতে পারছিস ওরা কেন নিধিকে বললো না সাগরের কোথায়? আমার মাথায় কিছুই ঢুকছে না রে। দেখ, আমার মাথায় দুইটা কারণ আছে যার জন্য ওরা নিধিকে বললো না। কি কারণ? হয়তো ওরা আসলে জানে না সাগর কোথায়, আর না হলে ওরা চায় না সাগর কোথায় আছে তা কেউ জানুক। ওরা কেন চাইবে না সাগর কোথায় আছে তা কেউ জানুক? ওদের হয়তো সাগর কাউকেই বলতে না করেছে। তাছাড়া আরো একটা কারণ হতে পারে। কি কারণ? জয় এবং বাকিরা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল বা আমাদের দেখে ফেলেছিল যে আমরা ওদের পিছনে আছি আর দাঁড়িয়ে ওদের কথা শুনছি, তাই ওরা আমাদের সাগরের কথা জানাতে চাচ্ছিল না। এইটাও হতে পারে। আরোহী, এখন তাহলে কি করবি? জানি না রে। আরোহী, কোথায় যাচ্ছিস? বাড়িতে। ক্লাস করবি না? না, আজকে ক্লাস করতে ভালো লাগছে না।
কথাটা শেষ করে আরোহী তাড়াতাড়ি হেঁটে ওদের কাছে চলে আসতে লাগলো। আরোহী তাড়াতাড়ি গেটের বাইরে এসে লোকটা অটোরিকশায় উঠে বসলো। তার সাথে বারবার হাত দিয়ে নিজের চোখে জল মুছতে লাগলো। আরোহী অটোরিকশায় উঠে বারবার ড্রাইভারকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে। আচ্ছা, আরোহী সত্যি কি নিজের বাড়ির দিকে যাচ্ছে, নাকি আরোহী অটোরিকশা করে অন্য কোথাও যাচ্ছে? উত্তরটা না হয় পরের পর্বের জন্য জমা থাক। তো বন্ধুরা, কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন, আর এরপরে বাকি কাহিনীগুলো জানতে পারবেন। তো আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন পরবর্তী গল্পটা যাতে তাড়াতাড়ি দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।